হ্যালো গাইস, স্বাগতম এডুকেশনটি চ্যানেল। আশা করি আপনারা সবাই বেশ ভালো আছেন, সুস্থ আছেন। আজকে আমরা আলোচনা করব ১১৬টি গুরুত্বপূর্ণ প্রাইমারির ইন্টারভিউর প্রশ্ন উত্তর। ঠিক আছে? কিন্তু যেহেতু ১১৫টি বা ১১৬টি গুরুত্বপূর্ণ ইন্টারভিউর প্রশ্ন উত্তর আমরা আলোচনা করব, তাই আমরা আমি আপনাদের গ্যারান্টি নিতে পারি বা গ্যারান্টি দিয়ে বলতে পারি, যদি আপনারা এই ১১৬টি প্রশ্ন উত্তর করে নেন ঠিকমতো, তাহলে আর আপনাকে কোনো ইন্টারভিউয়ার আপনাকে যে ধরনেরই প্রশ্ন করুক না কেন, আপনাকে বা আপনার কোনো কনফিডেন্স লো করতে পারবে না। ঠিক আছে? কিন্তু যদি যেহেতু ১১৬টি প্রশ্ন, তাই অবশ্যই ভিডিওটি অনেক লেন্দি হবে। ঠিক আছে? তাই সাথে আমরা এই ভি আ এই ভিডিওর বা ১১৬টি প্রশ্নের আমরা পিডিএফ ও আপনাদের প্রোভাইড করব। কিন্তু একটা কন্ডিশন আছে, সেটা হলো যে তার জন্য একটা প্রাইজ রাখা হয়েছে। হয় আপনারা এই ক্লাসটি পুরো দেখুন বা দেখে আপনারা নিজেরাই নোট করুন। আদারওয়াইজ আপনারা যদি ভাবেন যে না, আমরা নোট করতে পারব না, তাহলে ৳৪৯ দিয়ে আপনারা এই পিডিএফটি কিনতে পারেন। অবশ্যই আপনারা যদি কিনতে চান, তাহলে এই নাম্বারে হোয়াটসঅ্যাপ করবেন। হোয়াটসঅ্যাপে একটা মেসেজ করবেন এবং মেসেজ করার পরে আপনাকে সেখানে কিউআর কোড প্রোভাইড করা হবে এবং সেই কিউআর কোড নিয়ে আপনারা পেমেন্ট করার পরে স্ক্রিনশট শেয়ার করলেই আপনাদেরকে সেই পিডিএফটা প্রোভাইড করে দেওয়া হবে। অবশ্যই সাথে আপনারা আমাদের বিভিন্ন রকম আরো ক্লাসের আপডেট পেতে এই এডুপেডান্ট্রি টেলিগ্রাম চ্যানেলে আপনারা জয়েন করতে পারেন। তবে চলুন আর দেরি না করে শুরু করি। আজকের ১ম প্রশ্ন হলো, বুনিয়াদী শিক্ষা বলতে কি বোঝায় এবং এর গুরুত্বটা কি? বুনিয়াদী শিক্ষা হলো ক্লাস 1 থেকে 5 পর্যন্ত প্রাথমিক শিক্ষা, যা শিশুদের শিক্ষার ভিত তৈরি করে। এতে ভাষা, গণিত, পরিবেশ শিক্ষা এবং নৈতিক মূল্যবোধ শেখানো হয়। এর উদ্দেশ্য শিশুদের মানসিক, সামাজিক ও বুদ্ধিবৃত্তিক বিকাশ। তখন আপনি এটাও এড করবেন যে আমার অভিজ্ঞতায় গল্প বা খেলার মাধ্যমে পড়ালে শিশুরা আগ্রহী হয়। আপনি এটা বলতে পারেন যে গল্প বা খেলার মাধ্যমে যদি আমি শিখাই, তাহলে শিশুরা সবসময় আগ্রহী হয়। এটি এনসিটি গাইডলাইন অনুযায়ী শিশু কেন্দ্রিক এবং ভবিষ্যতের উচ্চশিক্ষার জন্য ভিত্তি করে তৈরি করা হয়েছে। অপারেশন ব্ল্যাকবোর্ড কি এবং এটি প্রাইমারি শিক্ষায় কিভাবে সাহায্য করেছে? অপারেশন ব্ল্যাকবোর্ড হলো ১৯৮৭ সালে চালু হওয়া একটি কেন্দ্রীয় স্কিম। এনপিই ১৯৮৬-র অধীনে এটি প্রাইমারি স্কুলে মিনিমাম লার্নিং ফ্যাসিলিটি মিনিমাম লার্নিং ফ্যাসিলিটি অর্থাৎ এমএলএফ, যেমন ব্ল্যাকবোর্ড, চক, ম্যাপ, চার্ট, টিচিং কিট প্রদান করে। এর লক্ষ্য শিক্ষার মান উন্নত করা এবং ড্রপ আউট কমানো। আমার অভিজ্ঞতায় এই সুবিধা শিশুদের ক্লাসে আগ্রহ বাড়ায় এবং শিক্ষকদের ক্রিয়েটিভ পড়ানোর সুযোগ দেয়। এটি আরটিই ও সমগ্র শিক্ষার ভিত্তি তৈরি করেছে। তৃতীয় প্রশ্ন, এনসিটি গাইডলাইন অনুযায়ী প্রাইমারি শিক্ষার মূল উদ্দেশ্য কি? এনসিটি ন্যাশনাল কাউন্সিল ফর টিচার এডুকেশন অনুযায়ী প্রাইমারি শিক্ষার মূল উদ্দেশ্য হলো শিশুদের সর্বাঙ্গীন বিকাশ, শুধু যেমন ধরুন মানসিক, শারীরিক এবং সামাজিক। এটি শিশু কেন্দ্রিক পদ্ধতির উপর জোর দেয়, যেখানে ভাষা, গণিত ও পরিবেশ শিক্ষার মাধ্যমে শিশুদের সমালোচনামূলক চিন্তা ভাবনা এবং নৈতিকতা শেখানো হয়। আমি আমার পড়াশোনার সময় গেম ভিত্তিক শিক্ষা ব্যবহার করেছি, যা শিশুদের আত্মবিশ্বাস বাড়ায় এবং শেখার প্রক্রিয়াকে মজাদার করে। চতুর্থ প্রশ্ন, সমগ্র শিক্ষা অভিযান কি এবং প্রাইমারি শিক্ষায় এর ভূমিকা কি? সমগ্র শিক্ষা অভিযান এসএসএ হলো ভারত সরকারের একটি প্রোগ্রাম, যা ২০০১ সালে চালু হয়। এর লক্ষ্য হলো ৬ থেকে ১৪ বছর বয়সী শিশুদের বিনামূল্যে এবং বাধ্যতামূলক শিক্ষা প্রদান করা। আরটিই ২০০৯ এর অধীনে প্রাইমারি শিক্ষায় এটি স্কুলের অবকাঠামো, শিক্ষক প্রশিক্ষণ এবং ফ্রি বই উপকরণ নিশ্চিত করে। আমার অভিজ্ঞতায় এসএস এর মাধ্যমে গ্রামীণ স্কুলে টিচিং কিট পাওয়া যায়, যা শিক্ষার মান বাড়ায়। মানে আপনি আপনার প্র্যাকটিক্যাল অভিজ্ঞতাটাও এখানে শেয়ার করবেন বা আপনি এড করতে পারেন। শিশু কেন্দ্রিক শিক্ষা বলতে কি বোঝায় এবং এটি কিভাবে প্রয়োগ করবেন? শিশু কেন্দ্রিক শিক্ষা হলো এমন একটি পদ্ধতি যেখানে শিক্ষার্থীর আগ্রহ, ক্ষমতা এবং শেখার গতি অনুযায়ী পড়ানো হয়। এটি এনসিটিই এর গাইডলাইন অনুসারে শিশুদের সক্রিয় অংশগ্রহণ এবং ক্রিয়েটিভিটির উপর জোর দেয়। আমি ক্লাসে গল্প, গান, গ্রুপ অ্যাক্টিভিটি
বা ফ্ল্যাশ কার্ড ব্যবহার করি। আপনি আপনার প্র্যাকটিক্যাল অভিজ্ঞতা শেয়ার করলেন বা এক্সপেরিয়েন্স দিলেন। আমার অভিজ্ঞতায় একবার গল্পের মাধ্যমে বাংলা শব্দ শিখিয়েছিলাম, যা শিশুদের শেখার গতি বাড়িয়েছিল বা তাদের খুব ভালো লেগেছিল। ৬ নম্বর প্রশ্ন, যদি আপনার ক্লাসে একজন শিক্ষার্থী বারবার ক্লাসে ব্যাঘাত ঘটায়, তাহলে কি করবেন? যদি কোনো শিক্ষার্থী ব্যাঘাত ঘটায়, আমি বুঝবো তার আচরণের কারণ কি। মানে সিচুয়েশন এবং টাস্ক দুটোই আপনাকে অ্যাড করতে হবে এখানে। ক্লাসের পর তার সাথে কথা বলবো এবং তাকে গ্রুপ লিডার বা বোর্ড পরিষ্কারের দায়িত্ব দেবো। এটা হবে আপনার ১ম কাজ হবে। হ্যাঁ? তারপরে আপনি রেজাল্টটা দেখবেন কি? বা আপনি আপনার রেজাল্ট হিসাবে কোনো আপনার পার্সোনাল অভিজ্ঞতা শেয়ার করলেন। যেমন বলবেন, "আমার ট্রেনিং এ এমন একজন ছাত্রের আচরণ উন্নত হয়েছিল, যা ক্লাসের পরিবেশ ভালো করেছিল।" যেহেতু তুমি বলতে পারো যে, "আমি টিউশন পড়াই বা কিছু পড়াই বা আমি বাড়িতেও পড়িয়েছি।" ঠিক আছে? ৭ নম্বর প্রশ্ন, যদি একজন শিক্ষার্থী পড়ায় পিছিয়ে থাকে এবং খারাপ ফল করে, তাহলে কি করবে? তখন আপনি বলবেন, "আমি তার দুর্বলতাকে চিহ্নিত করব।" যেমন ম্যাথ বা বাংলায় যদি তার কোনো সমস্যা হয়, ঠিক আছে? তাহলে তাকে আমি কি দেবো? সহজ একটা টাস্ক দেবো বা ফ্ল্যাশ কার্ড দেবো এবং অতিরিক্ত সময় দেবো। অভিভাবকদের সাথে কথা বলবো। এগুলো সব আপনার কাজ হবে। এভাবে আপনি বলবেন এবং আমার অভিজ্ঞতায় একজন ছাত্রের মার্কস 30% থেকে 60% বেড়েছিল। এরকম আমি করেছিলাম বলে। সেটা আমার মনে হয় যে এই অভিজ্ঞতাটা বা এই কাজটা করলে তার ফল ভালো হবে। তারপরে ৮ নম্বর প্রশ্ন বলছে, যদি অভিভাবকরা অভিযোগ করেন যে তাদের সন্তান পড়ায় আগ্রহ হারাচ্ছে, তাহলে কি করবেন? তখন আপনি বলবেন, আমি অভিভাবকদের সাথে মিটিং করে শিশুর সমস্যাটাকে বুঝবো ১ম এ। তারপরে কি করব? ক্লাসে গল্প, গান বা গ্রুপ অ্যাক্টিভিটি ব্যবহার করব এবং বাড়িতে ছোট, ছোট টাস্কে পরামর্শ দেব। এবং সাথে আপনি আপনার রেজাল্টটা ইউজ করবেন যে আমার অভিজ্ঞতায় একজন ছাত্রের আগ্রহ বেড়েছিল। অভিভাবকরা তার কারণে খুশি হয়েছিল বা আনন্দিত হয়েছিল। ৯ নম্বর প্রশ্ন, যদি আপনার ক্লাসে একজন শিক্ষার্থী ভাষা শিখতে অসুবিধা পায়, তাহলে কিভাবে শেখাবেন? ধরুন সে তার ভাষা শিখতে পারছে না, তাহলে আপনি কিভাবে তাকে ভাষাটা শেখাবেন? তখন আপনি বলবেন, আমি তার ভাষার সমস্যা চিহ্নিত করব। যেমন ধরুন শব্দ, উচ্চারণ বা বোঝার অসুবিধা যদি হয়ে থাকে তার, সেগুলো আমি বুঝবো আগে ১ম এ। তারপরে আমি তাকে কি করব, তার ভিত্তিতে আমি তাকে ছবি দেবো, ফ্ল্যাশ কার্ড দেবো এবং গল্পের মাধ্যমে শেখাবো। ক্লাসের পর অতিরিক্ত তাকে আমি সময়ও দেবো এবং যেহেতু এগুলো আপনি করা হলো, তারপর আপনি বলবেন যে, "আমার ট্রেনিং এ একজন ছাত্র যেহেতু ডিএলএড বা আপনি যেটা করেছেন সে ট্রেনিং এ একজন ছাত্রকে ২ মাসে ২ মাসে সহজ বাক্য পড়তে শিখিয়েছিলাম। আপনি যে ট্রেনিং করেছিলেন সেই ট্রেনিং এর কথা ইউজ করবে।" যদি একটি পাঠ শেষ করার সময় ক্লাসে সময় কম পড়ে, তাহলে কি করবেন? দেখুন অনেক সময় কিন্তু আমরা যখন পড়েছি দেখেছেন যে টিচাররা পড়িয়েছে কিন্তু টিচারদের পড়ানোর পরে কি হয়? যে অনেক সময় সে টপিক কমপ্লিট করতে পারে না। তখন আপনি কি করবেন? য যদি সময় কম থাকে তখন আপনি বলবেন পাঠের মূল অংশটি বুঝবো, কোনটি জরুরি এবং কোনটি জরুরি নয়। তারপরে আমি গুরুত্বপূর্ণ টপিক সংক্ষেপে শেষ করব এবং বাকিটা হোমওয়ার্ক বা পরের ক্লাসে শেখাবো। এবার তুমি বলবে যে আমি যখন ডিএলএড এর জন্য আমি টিচারের ট্রেনিং এ গিয়েছিলাম, তখন এভাবে পড়িয়ে ছাত্ররা কিন্তু ১ মাস বা ২ মাসে যে আমরা ট্রেনিং করেছিলাম সেখানে ভালো বুঝেছিল এবং তারা ক্লাসের সময় সঠিকভাবে ব্যবহৃত হয়েছিল এবং তাদের রেজাল্টও ভালো হয়েছিল। ১১ নম্বর, রাইট টু এডুকেশন আইন ২০০৯ কি এবং প্রাইমারি শিক্ষায় এর ভূমিকাটা কি? আরটিই আইন ২০০৯ হলো ভারতের একটি আইন যা ৬ থেকে ১৪ বছর বয়সী শিশুদের বিনামূল্যে এবং বাধ্যতামূলক শিক্ষার অধিকার দেয়। এটি প্রাইমারি শিক্ষায় সব শিশুর অ্যাক্সেস নিশ্চিত করে, বিশেষ করে অবহেলিত গোষ্ঠীর। এর মাধ্যমে স্কুলে ফ্রি বই, ইউনিফর্ম, মিড ডে মিল এবং পর্যাপ্ত শিক্ষক নিয়োগের ব্যবস্থা হয়। আমার অভিজ্ঞতায় আরটিই এর কারণে গ্রামীণ শিশুরা নিয়মিত স্কুল আসে, যা তাদের শিক্ষার ভিতকে আরও মজবুত করে তোলে। এনপি ন্যাশনাল পলিসি অন এডুকেশন ১৯৮৬ প্রাইমারি শিক্ষায় কিভাবে প্রভাব ফেলেছে? এনপিই মানে হলো ন্যাশনাল পলিসি অন এডুকেশন, যেটা হয়েছিল ১৯৮৬ সালে ভারতের একটা শিক্ষানীতি যা প্রাইমারি শিক্ষার সর্বজনীন অ্যাক্সেস এবং মান উন্নতির উপর জোর দেয়। এটি অপারেশন ব্ল্যাকবোর্ড
সমগ্র শিক্ষা অভিযানের ভিত্তি তৈরি করেছে এবং শিশু কেন্দ্রিক শিক্ষার প্রচলন করেছে। এটি শিক্ষক প্রশিক্ষণ এবং অবকাঠামো উন্নয়নেও গুরুত্ব দিয়েছে। তখন আপনার বলবেন আপনি আপনার এক্সপেরিয়েন্স থেকে, আমি দেখেছি এই নীতির কারণে স্কুলের টিচিং কিট এবং ব্ল্যাকবোর্ড এসেছে, যার কারণে পড়ানো আরো সহজ হয়েছে বা সহজ করেছে। প্রাইমারি শিক্ষায় পেডাগজির গুরুত্ব কি? পেডাগজি হলো শিক্ষাদানের কৌশল, যা প্রাইমারি শিক্ষায় শিশুদের শেখার প্রক্রিয়াকে সহজ ও আকর্ষণীয় করে। এনসিটিই অনুযায়ী এটি শিশু কেন্দ্রিক হওয়া উচিত। যেমন ধরুন, খেলা, গল্প বা গ্রুপ কাজের মাধ্যমে পড়ানো। আমি আমার ক্লাসে ফ্ল্যাশ কার্ড বা গান ব্যবহার করি, যা শিশুদের মনোযোগ ধরে রাখে। এটি শিশুদের সমালোচনামূলক চিন্তাভাবনা এবং সৃজনশীলতা বাড়ায়। আপনি আপনার মতন সেটা তৈরি করে নেবেন। মিড ডে মিল প্রোগ্রাম প্রাইমারি শিক্ষায় কিভাবে সাহায্য করে? মিড ডে মিল প্রোগ্রাম হলো সরকারি উদ্যোগ যা প্রাইমারি স্কুলের শিশুদের বিনামূল্যে খাবার দেয়। এটি শিশুদের পুষ্টি নিশ্চিত করে এবং স্কুলে উপস্থিতি বাড়ায়, বিশেষ করে গ্রামীণ ও দরিদ্র পরিবারের শিশুদের। আপনি বলবেন, আমার অভিজ্ঞতায় বা আমি দেখেছিলাম যে এই প্রোগ্রামের কারণে ড্রপ আউট কমেছে এবং শিশুরা ক্লাসে মনোযোগীও হয়েছে। এটি আরটি এর একটি গুরুত্বপূর্ণ অংশ। প্রাইমারি শিক্ষায় পরিবেশ শিক্ষা কেন গুরুত্বপূর্ণ? পরিবেশ শিক্ষা, এনভায়রনমেন্টাল সায়েন্স শিশুদের প্রকৃতি, সমাজ এবং টেকসই উন্নয়ন সম্পর্কে শেখায়। এটি তাদের দায়িত্বশীল নাগরিক হিসেবে গড়ে তোলে। এনসিটিই সিলেবাসে ইভিএস মানে এনভায়রনমেন্ট সায়েন্স শিশুদের সমালোচনামূলক চিন্তা এবং পরিবেশ সচেতনতা বাড়ায়। আমি ক্লাসে গাছ লাগানো বা রিসাইক্লিং প্রজেক্ট করিয়েছি, যা শিশুদের আগ্রহ বাড়িয়েছে এবং তাদের পরিবেশের প্রতি যত্নশীল করে তুলেছে। ১৬ নম্বর প্রশ্ন, যদি একজন শিক্ষার্থী ক্লাসে লাজুক থাকে এবং কথা না বলে, তাহলে কি করবেন? আমি লক্ষ্য করব শিক্ষার্থী কেন লাজুক, যেমন ভয় বা আত্মবিশ্বাসের অভাব। আমি তাকে গ্রুপে ছোট কাজ দেব, যেমন গল্প পড়া বা ছবি আঁকা, এবং ধীরে ধীরে তাকে উৎসাহ দেব। ঠিক আছে, মানে তোমার এটা এক ধরনের কাজ থাকবে। তারপরে তুমি কি বলবে, আমার অভিজ্ঞতায় একজন লাজুক ছাত্র গ্রুপ কাজে অংশ নিয়ে ধীরে ধীরে কথা বলতে শুরু করেছিল, যা ক্লাসের পরিবেশ আরো উন্নতি করেছিল। যদি ক্লাসে দুজন শিক্ষার্থী ঝগড়া করে, তাহলে কিভাবে সমাধান করবেন? ধরুন আপনি চাকরি পেয়েছেন, চাকরি পাওয়ার পরে দুটো শিক্ষার্থী ঝগড়া করছে আপনার ক্লাসের মধ্যে, তাহলে আপনি কিভাবে সেটাকে সমাধান করবেন? খুবই খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন। ঠিক আছে, আমি তখন আপনি বলবেন, আমি ঝগড়ার কারণটাকে প্রথমে বুঝবো, তাদের প্রথমে ডাকবো বা আমি তাদের কাছে যাব, গিয়ে তাদের ঝগড়ার কারণটা বুঝবো। যেমন খেলনা বা মনোযোগ নিয়ে সমস্যা, ধরুন ওদের খেলনা বা মনোযোগ নিয়ে সমস্যা, তাহলে আমি তাদের আলাদা করে শান্তভাবে কথা বলবো এবং একটি সমঝোতার পথ বের করব। যেমন শেয়ার করার নিয়ম শেখাবো, যে শেয়ার করা উচিত বা একে অপরের সাথে বন্ধুত্বপূর্ণ আচরণ করা উচিত। এভাবে আমি তাদেরকে বোঝাবো। আমার ট্রেনিং এ এমন ঘটনায় ২ জন ছাত্রকে গ্রুপে কাজ দিয়েছিলাম, যা তাদের বন্ধুত্ব খুবই বাড়িয়েছিল এবং তারা এখন ভালো বন্ধু। যদি একজন শিক্ষার্থী হোমওয়ার্ক না করে, তাহলে কি করবেন? আমরা দেখেছি হোমওয়ার্ক করলো না বলে খুব মারামারি বা অনেক কিছু করা হয়। ঠিক আছে? তা আপনি কি করবেন? যেমন আমি বুঝবো কেন সে হোমওয়ার্ক করছে না। যেমন সময়ের অভাব বা বোঝার সমস্যা। ধরুন এইরকম কিছু একটা কারণ আছে। আপনাকে সেটা তো ফাইন্ড আউট করতে হবে। তাই আপনি বলবেন, আমি তাকে সহজ হোমওয়ার্ক দেবো এবং অভিভাবকদের সাথে কথা বলব। যে ওর যদি সময়ের অভাব থাকে, তাহলে আমি তাকে সহজ, সহজ হোমওয়ার্ক দেব এবং সাথে, সাথে কিন্তু আমি অভিভাবকদের সাথে আমি কথা বলার চেষ্টা করব যে সে কেন হোমওয়ার্ক করছে না, এবং তারপরে একটা স্টেপ নেব। আমার অভিজ্ঞতায় একজন ছাত্রকে ছোট টাস্ক দিয়ে শুরু করেছিলাম এবং ধীরে, ধীরে সে নিয়মিত হোমওয়ার্ক করতে শুরু করেছিল। ১৯ নম্বর প্রশ্ন, যদি ক্লাসে শিক্ষার্থীরা গ্রুপ ওয়ার্কে অংশ না নেয়, তাহলে কি করবেন? আমি লক্ষ্য করব কেন তারা অংশ নিচ্ছে না। যেমন লজ্জা বা আগ্রহের অভাব। ধরে নিলাম যে লজ্জা করছে বা তাদের মধ্যে কোনো আগ্রহ নেই। তাহলে আপনি কি করবেন? আপনি তখন বলবেন যে আমি মজার গ্রুপ অ্যাক্টিভিটি, যেমন কুইজ বা গল্প তৈরি করা, হুম? গল্প তৈরি করতে দেব এবং প্রত্যেককে ছোট, ছোট ভূমিকা দেব। মানে আপনি প্রত্যেকে এক একটা করে অ্যাক্টিভিটি দিয়ে দিবেন, যার কারণে প্রত্যেকে যেন কিছু না কিছু কাজে আনন্দ পায়। আমার অভিজ্ঞতায় এমন অ্যাক্টিভিটি শিশুদের উৎসাহিত করেছিল এবং গ্রুপে তাদের অংশগ্রহণ বেড়েছিল। অবশ্যই
যখন আমরা পড়াশোনা করতাম তখন আমি দেখেছিলাম যে আ আমাদের যখন স্কুলে কুইজ করানো হতো না, তখন একটা আলাদা একটা আনন্দ পেতাম। তার মধ্যে মানে আলাদা একটা মানে অ্যা কনসেনট্রেশন আসতো। মানে কনসেনট্রেশন বা একটা মজা বা পড়ার প্রতি আগ্রহটা অনেক বেড়েছিল। তাই আপনি এভাবে আপনার নিজের লাইফেরও কিছু একটা শেয়ার করতে পারেন। ঠিক আছে? এভাবে আপনি আপনার পার্সোনাল অভিজ্ঞতা দিয়ে আপনি সেই উত্তরগুলো দিতে পারেন। মানে আপনাকে যে ধরনেরই প্রশ্ন করুক না কেন, আপনি যেন তার জন্য কনফিডেন্ট এর সাথে একটা ভালো উত্তর দিতে পারেন। ঠিক আছে? ইন্টারভিউ মানে এই নয় যে আপনাকে সব প্রশ্ন পারতেই হবে। কিন্তু আপনি সেটাকে কোন কনফিডেন্স এর সাথে সেই প্রশ্নটাকে কিভাবে আপনি ডিল করছেন, সেটা হলো মেইন ব্যাপার। কারণ আমি যখন ইন্টারভিউ দিয়েছিলাম, আমাদের যেরকম ইন্টারভিউ ছিল, সে জায়গায় কিন্তু কনফিডেন্সটাই মেইন ছিল। ঠিক আছে? আপনি যে সবই পারবেন তা কিন্তু নয়। কিন্তু আপনাকে যে প্রশ্ন করা হোক না কেন, সেই প্রশ্নটাকে যেন আপনারা ঠিকমতো উত্তর দিতে পারেন বা সেটাকে এভয়েড করলেও যে একটা ভালোভাবে একটা পোলাইট এর সাথে এভয়েড করতে হয়, সেটাও আপনাদের শিখতে হবে। ২০ নম্বর প্রশ্ন, যদি অভিভাবক শিক্ষকের পড়ানোর পদ্ধতি নিয়ে অভিযোগ করেন, তাহলে কি করবেন? ধরেন একটা অভিভাবক আপনার পড়ানোর পদ্ধতি নিয়ে অভিযোগ করছেন। তাহলে আপনি ১ম এ কি করবেন? তখন বলবেন, "আমি অভিভাবকের অভিযোগটাকে শুনে তার উদ্বেগ বুঝবো। মানে সে কি বলতে চাইছে, কেন তাদের সমস্যা হচ্ছে বা কেন মনে হচ্ছে যে আমার পদ্ধতিটা ভালো নয় বা তাদের সমস্যা। আমি তাদের সাথে মিটিং করে আমার পদ্ধতি ব্যাখ্যা করব এবং তাদের পরামর্শ নিব।" ১ম এ আপনি তাদের সাথে মিটিং করবেন, কথোপকথন করবেন এবং আপনি বলবেন যে, "আমরা এই পদ্ধতিতে পড়াই, হ্যাঁ? বা এই পদ্ধতিতে আমি তাদের সাথে ব্যাখ্যা করি" এবং তাদের পরামর্শ আপনি সাথে, সাথে তাদের পরামর্শ নিবেন যে এটা তাদের পছন্দ হচ্ছে কিনা বা ওদের সামনে তুলে ধরবেন। পাশাপাশি শিশুর শিক্ষার উন্নতির জন্য পদ্ধতি পরিবর্তন করব। হুম? তারপরে আপনি বললেন, "আমার অভিজ্ঞতা এইভাবে এক অভিভাবকের সাথে কথা বলে সমাধান করেছিলাম এবং শিশুর ফলাফল ভালো হয়েছিল।" মানে আপনি বলবেন যে বাস্তবে আপনিও কিন্তু এরকম ধরনের প্রবলেম এ পড়েছিলেন যখন আপনি ট্রেনিং করেন। ঠিক আছে? নেক্সট হলো ২১ নম্বর প্রশ্ন। প্রাইমারি শিক্ষায় শিক্ষকের ভূমিকা কি? প্রাইমারি শিক্ষায় শিক্ষকের ভূমিকা হলো শিশুদের শিক্ষার ভিত তৈরি করা এবং তাদের সর্বাঙ্গীন বিকাশ নিশ্চিত করা। শিক্ষার ভিত তৈরি করা এবং সর্বাঙ্গীন বিকাশ নিশ্চিত করা। শিক্ষক শিশুদের ভাষা, গণিত, পরিবেশ শিক্ষা শেখানো এবং নৈতিক মূল্যবোধ গড়ে তোলেন। এনসিটিই গাইডলাইন অনুযায়ী শিক্ষক শিশু কেন্দ্রিক পদ্ধতি ব্যবহার করে শেখান, যেমন খেলা বা গল্প। আমার অভিজ্ঞতায় আমি গ্রুপ অ্যাক্টিভিটি ব্যবহার করে শিশুদের আত্মবিশ্বাস বাড়িয়েছি, যা তাদের শেখার প্রক্রিয়াকে মজবুত করেছে। প্রাইমারি শিক্ষায় কারিকুলামের গুরুত্বটা কি? প্রাইমারি শিক্ষায় কারিকুলাম হলো শিশুদের শেখার রোডম্যাপ, যা ভাষা, গণিত, ইভিএস এবং সামাজিক মূল্যবোধের ভারসাম্য রক্ষা করে। এটি এনসিটিই এবং ওয়েস্ট বেঙ্গল ডাব্লিউবিবিপিই অনুযায়ী শিশু কেন্দ্রিক এবং বয়স উপযোগী হয়। কারিকুলাম শিশুদের সমালোচনামূলক চিন্তা এবং সমস্যা সমাধানের দক্ষতা গড়ে তোলে। আমি আমার ক্লাসে কারিকুলাম অনুসরণ করে গল্প বা প্রজেক্ট ভিত্তিক পড়ানো করেছি, যা শিশুদের আগ্রহ বাড়িয়েছে। মানে আপনি যে উত্তরই দেন না কেন, সাথে, সাথে আপনি নিজের একটা অভিজ্ঞতাকেও যদি আপনি পারেন শেয়ার করবেন। মানে আপনার সিচুয়েশন এর উপর ডিপেন্ড করছে যে ওটা আপনার বলা ঠিক হবে কিনা। আপনি তখন ঠিক বুঝে যাবেন যখন আপনি এই প্রশ্নগুলো সব পড়ে নিবেন না, তখন আপনি ঠিক বুঝে যাবেন যে আপনাকে কেমনভাবে উত্তর দিতে হবে আর কি উত্তর দিতে হবে। শিশুদের শেখার প্রক্রিয়ায় চাইল্ড সাইকোলজির ভূমিকা কি? চাইল্ড সাইকোলজি শিশুদের মানসিক ও আবেগিক বিকাশ বুঝতে সাহায্য করে, যা প্রাইমারি শিক্ষায় গুরুত্বপূর্ণ। এটি শিক্ষককে শিশুর শেখার গতি, আগ্রহ এবং সমস্যা বুঝতে সহায়তা করে। এনসিটিই গাইডলাইন অনুযায়ী শিশু কেন্দ্রিক পড়ানোর জন্য এটি অপরিহার্য। আমি আমার ক্লাসে লাজুক শিশুদের গ্রুপে জড়িয়ে তাদের আত্মবিশ্বাস বাড়িয়েছি, যা তাদের শেখার উন্নতি করেছে। প্রাইমারি শিক্ষায় টিচিং লার্নিং ম্যাটেরিয়াল মানে টিএলএম কেন গুরুত্বপূর্ণ? অবশ্যই আপনারা যখন ডিএড করেছিলেন, তখন কিন্তু টিএলএম এর ব্যাপারে অনেক গল্প শুনেছেন বা অনেক কিছু শুনেছিলেন। তো কি যেন টিচিং লার্নিং ম্যাটেরিয়াল বা টিএলএম হলো যেমন ফ্ল্যাশ কার্ড, চার্ট, মডেল, শিশুদের শেখার প্রক্রিয়াকে এগুলো কি করে? শিশুদের শেখার প্রক্রিয়াকে মজাদার ও বোধগম্য করে তোলে। এটি অপারেশন ব্ল্যাকবোর্ড এবং এসএস এর অংশ, যা শিশুদের হাতে কলমে শিক্ষা দেয়। আমি আমার ক্লাসে ম্যাথ কিট বা ছবি ব্যবহার করেছি। যা আপনি আপনার মতন বলবেন যে, যে হয়তো ম্যাথে আছে ম্যাথ কিট বা আপনি বললেন, "না আমি ছবি ব্যবহার করেছি।" যা শিশুদের গণিত বা ভাষা শিখতে সাহায্য করেছে এবং তাদের মনোযোগ বাড়িয়েছে। ২৫ নম্বর প্রশ্ন, প্রাইমারি শিক্ষায় ড্রপ আউট রেট কমানোর জন্য কি পদক্ষেপ নেওয়া যায়?
তখন আপনি বলবেন প্রাইমারি শিক্ষার ড্রপ আউট কমাতে মিড ডে মিল, টি বই, ইউনিফর্ম এবং শিশু বান্ধব পড়ানো গুরুত্বপূর্ণ। আর টিই 2009 এটিকে সমর্থন করে। মানে আপনি একটা কিন্তু রেফারেন্স টেনে দিলেন। অভিভাবকদের সাথে নিয়মিত যোগাযোগ, শিশুদের মজার ক্লাস এবং বৃত্তি প্রদান সাহায্য করে। আমি আমার অভিজ্ঞতায় দেখেছি গল্প ও খেলার মাধ্যমে পড়ানো শিশুদের স্কুলে আসার আগ্রহ বাড়ায়, যা ড্রপ আউট কমায়। ২৬ নম্বর প্রশ্ন, যদি একজন শিক্ষার্থী ক্লাসে মোবাইল ফোন ব্যবহার করে তাহলে আপনি কি করবেন? ঠিক আছে? বলবেন যে আমি লক্ষ্য করব কেন শিক্ষার্থী ফোন ব্যবহার করছে বা সে ফোন কেন নিয়ে এলো? ঠিক আছে? একটা প্রাইমারি স্কুলে একটা শিক্ষার্থীর ফোন নিয়ে আসা মানে সেটা একটা কিন্তু অনেক বড় ব্যাপার বা একটা গম্ভীর বিষয়। যেমন ধরুন গেম খেলা বা বিভ্রান্তি বা অন্যান্য কিছু দেখছেন। ঠিক আছে? তখন আপনি শান্তভাবে তাকে ফোন বন্ধ করতে বলবেন এবং তাকে তার ফোনটাকে ১ম এ নিয়ে নেবেন এবং ক্লাসের পর তাকে নিয়মটা বোঝাবেন এবং তারপরে আপনি কি বলবেন যে আমি দরকার হলে আপনি অভিভাবকের সাথে কথা বলবেন। ফোনের পরিবর্তে মজার অ্যাক্টিভিটি দেব। বলবেন যে আমি ফোনের পরিবর্তে তাকে আমি মজার অ্যাক্টিভিটি দেবো। আমার অভিজ্ঞতায় একজন ছাত্রকে গ্রুপ কুইজে জড়িয়ে তার মনোযোগ ক্লাসে ফিরিয়েছিলাম। হ্যাঁ? এটা কিন্তু দেখেন বারবার ফিরে আসে। গ্রুপের একটা বিষয় বারবার কিন্তু প্রত্যেকটা কোয়েশ্চেনের উত্তরের মধ্যে প্রায় ফিরে আসছে। তাহলে আপনারা যখন এই প্রশ্নগুলো সব পড়ে নেবেন, তখন আপনাদের কাছে একটা কমপ্লিট মানে একটা ভাস্ট নলেজ চলে আসবে। এই ইন্টারভিউ থেকে কোন ধরনের প্রশ্ন আসতে পারে বা ওই ধরনের প্রশ্ন যদি আসেও আপনি কিন্তু ইজিলি ডিল করতে পারবেন। ঠিক আছে? যদি ক্লাসে একজন শিক্ষার্থী বারবার প্রশ্নের উত্তর ভুল দেয় তাহলে কি করবেন? ধরুন একজনকে আপনি প্রশ্ন করছেন বা বারবার সে কিন্তু ভুল উত্তর দিচ্ছে। তাহলে বলবেন কি, আমি বুঝবো শিক্ষার্থী কেন ভুল করছে। যেমন ধারণার অভাব বা আত্মবিশ্বাসের কমতি। হয় তার মধ্যে সেই ধারণাটা নেই বা সে বুঝতে পারছে না বা তার মধ্যে সে আত্মবিশ্বাসের অভাব রয়েছে। তাহলে আপনি বলবেন যে আমি তাকে ১ম এ সহজ প্রশ্ন দিয়ে উৎসাহিত করব এবং ক্লাসের পর অতিরিক্তভাবে তাকে বোঝাবো বা তার কি প্রবলেম হচ্ছে বা সমস্যা হচ্ছে আমি জানবো। আমার ট্রেনিং এ একজন ছাত্রকে ছোট, ছোট প্রশ্ন দিয়ে শুরু করেছিলাম এবং তার উত্তরের মান উন্নত হয়েছিল। ২৮ নম্বর প্রশ্ন, যদি ক্লাসে শিক্ষার্থীরা পড়ার সময় বিরক্ত হয় তাহলে কি করবেন? মানে দেখুন বিরক্ত, তারপরে ফোন ঘাঁটা বা ধরুন সে উত্তর ভুল করছে, এই ধরনেরই কিন্তু প্রশ্ন। আমি লক্ষ্য করব কেন তারা এত বিরক্ত হচ্ছে। যেমন পাঠ কঠিন, মানে পড়ানোটা কি কঠিন বা বিষয় চ্যাপ্টারটা কি খুব কঠিন আছে বা একঘেয়ে আছে, সেটা আপনাকে ১ম এ কিন্তু বুঝতে হবে। তখন আপনি বলবেন, "আমি গল্প, গান বা গ্রুপ গেমের মাধ্যমে পড়ানোর ধরন বদলাবো।" আপনি গল্পের মাধ্যমে বললেন বা গানের মাধ্যমে বা গ্রুপ গেমের মাধ্যমে মানে ওদেরকে কিন্তু আপনি ওখানে এনগেজড করলেন। দিয়ে আপনি বোঝানোর চেষ্টা করবেন। আমার অভিজ্ঞতায় একবার ম্যাথ পড়াতে গেম ব্যবহার করেছিলাম যা শিশুদের মনোযোগ ফিরিয়ে এনেছিল। বুঝতে পেরেছেন? মানে আপনার প্রত্যেকটা উত্তর কিন্তু ইতিবাচকই হবে। মানে হ্যাঁ বাচক টাইপের উত্তর হবে। যদি একজন শিক্ষার্থী ক্লাসে অসুস্থ হয়ে পড়ে তাহলে কি করবেন? আমি লক্ষ্য করব শিক্ষার্থীর অসুস্থতার ধরন, যেমন জ্বর বা দুর্বলতা। আমি তাকে তাৎক্ষণিকভাবে বিশ্রামে পাঠাবো। বিশ্রামে পাঠানোর ব্যবস্থা করবেন। অভিভাবকদের আপনি কি করবেন জানাবেন বা অভিভাবকদের জানাবো এবং স্কুলে ফার্স্ট এইড ব্যবহার করব। আমার অভিজ্ঞতায় একবার এক ছাত্রকে ফার্স্ট এইড দিয়ে অভিভাবকের কাছে পাঠিয়েছিলাম যা তার দ্রুত সুস্থতা নিশ্চিত করেছিল। যদি অভিভাবকরা শিক্ষার্থীর দুর্বল ফলাফল নিয়ে উদ্বিগ্ন হন তাহলে কি করবেন? আমি অভিভাবকদের উদ্বেগ ১ম এ বুঝবো এবং শিশুর দুর্বলতা চিহ্নিত করব। আমি অভিভাবকদের সাথে মিটিং করে শিশুর জন্য অতিরিক্ত ক্লাস বা সহজ টাস্কের পরিকল্পনা করব। আমার অভিজ্ঞতায় এভাবে একজন ছাত্রের ফলাফল উন্নত হয়েছিল এবং অভিভাবকরা সন্তুষ্ট হয়েছিল। প্রাইমারি শিক্ষায় ক্রিয়েটিভিটি কেন গুরুত্বপূর্ণ এবং কিভাবে এটি বাড়ানো যায়? প্রাইমারি শিক্ষায় ক্রিয়েটিভিটি শিশুদের সমালোচনামূলক চিন্তা, সমস্যা সমাধান এবং আত্মপ্রকাশের ক্ষমতা বাড়ায়। এনসিটিই গাইডলাইন অনুযায়ী এটি শিশু কেন্দ্রিক শিক্ষার অংশ। আমি ক্লাসে গল্প লেখা, আঁকা বা গ্রুপ প্রজেক্ট ব্যবহার করি। আমার অভিজ্ঞতায় একবার ছাত্রদের গল্প তৈরির কাজ শিখিয়েছিলাম যা তাদের কল্পনা শক্তি বা আগ্রহ বাড়িয়েছিল। নেক্সট প্রশ্ন, ৩২ নম্বর প্রশ্ন। দেখুন যেহেতু অনেকগুলো প্রশ্ন আছে তো ১১৬ টি প্রশ্ন আছে তাই আমি শুধু আপনাদের থ্রুলি এগুলো আমি বলেই যাব। ঠিক আছে? বেশি কিছু আমি বলতে যাব না। ঠিক আছে? যেন ক্লাসটা বেশি বড় না হয় অথচ যেন কম্প্যাক্ট যতটা কম্প্যাক্ট করা যায় আমি তার চেষ্টা করছি। শিক্ষক প্রশিক্ষণ কিভাবে প্রাইমারি শিক্ষার মান উন্নতি করে?
শিক্ষক প্রশিক্ষণ যেমন ডিএলএড শিক্ষকদের শিশু কেন্দ্রিক পড়ানোর কৌশল, মানে শিশু কেন্দ্রিক পড়ানোর যে কৌশলটা আছে সেগুলো কিন্তু শেখায়। যেমন ধরুন পেডাগজি এবং শিশু মনোবিজ্ঞান শেখায়। এটি এনসিটি এর মানদণ্ড অনুসারে শিক্ষকদের দক্ষতা বাড়ায়। আমি আমার প্রশিক্ষণে শিখেছি কিভাবে টিএলএম টিচিং লার্নিং ম্যাটেরিয়াল ব্যবহার করতে হয়, যা আমার ক্লাসের শিশুদের শেখার গতি বাড়িয়েছে। প্রাইমারি শিক্ষায় মূল্যায়ন পদ্ধতি কি হওয়া উচিত? প্রাইমারি শিক্ষায় মূল্যায়ন শিশু বান্ধব হওয়া উচিত। মূল্যায়নটা কি ধরনের হওয়া উচিত? শিশু বান্ধব হওয়া উচিত। যেমন ধরুন ক্রমাগত ও ব্যাপক মূল্যায়ন সিসিই, এটি শিশুদের শেখার গতি, আগ্রহ এবং দক্ষতা পরীক্ষা করে। আমি ক্লাসে কুইজ, গ্রুপ কাজ এবং মৌখিক প্রশ্ন ব্যবহার করি। আমার অভিজ্ঞতায় সিসিই শিশুদের চাপ কমায় এবং তাদের শেখার প্রক্রিয়াকে উৎসাহিত করে। 34 নম্বর কোশ্চেন, প্রাইমারি শিক্ষায় ভাষা শিক্ষণের গুরুত্বটা কি? ভাষা শিক্ষণ মানে ধরুন বাংলা আর ইংরেজি শিশুদের যোগাযোগ। ভাষা শিক্ষণ হলো শিশুদের যোগাযোগ, বোঝাপড়া এবং চিন্তা ভাবনার দক্ষতা গড়ে তোলে। এনসিটিই সিলেবাসে ভাষা শিক্ষার উপর জোর দেওয়া হয়। আমি ক্লাসে প্রথমে কি করব? গল্প বলবো, ছড়া বলবো, ফ্ল্যাশ কার্ড ব্যবহার করব। ঠিক আছে? আমার অভিজ্ঞতায় একজন ছাত্র, ঠিক আছে, ছড়ার মাধ্যমে বাংলা শব্দ শিখেছিল, যা তার আত্মবিশ্বাসকে বহুগুণ বাড়িয়েছিল। এভাবে আপনি অ্যান্সারগুলো করবেন। প্রাইমারি শিক্ষায় ইনক্লুসিভ এডুকেশন কি এবং এর চ্যালেঞ্জ কি? ইনক্লুসিভ এডুকেশন হলো, এটা খুব ইম্পর্টেন্ট কোশ্চেন। ইনক্লুসিভ এডুকেশন হলো সব শিশুকে বিশেষ চাহিদাপূর্ণ সহ একই ক্লাসে পড়ানো। প্রত্যেক শিশুকে আপনাকে বিশেষ চাহিদা সম্পন্ন সহ, মানে যারা ধরুন ফিজিক্যাল হ্যান্ডিক্যাপ আছে বা কিছু আছে, তাদেরকেও কিন্তু একই ক্লাসে পড়ানো। আরটি 2009 এর অংশ। এটা হলো আরটি 2009 এর কিন্তু একটা অংশ। এটি বৈচিত্র্যকে সম্মান করে। চ্যালেঞ্জ চ্যালেঞ্জ হলো পর্যাপ্ত টিএলএম, প্রশিক্ষণ এবং সময়ের অভাব। আমি বিশেষ চাহিদা শিশুদের জন্য সহজ টাস্ক দিয়েছি, যা তাদের অংশগ্রহণ বাড়িয়েছে। 36 সরি, যদি ক্লাসে একজন শিক্ষার্থী বারবার মিথ্যা বলে তাহলে কি করবি? আমি বুঝবো কেন শিক্ষার্থী মিথ্যা বলছে। যেমন মনোযোগ চাওয়া বা ভয়, এইটাও হতে পারে। সে যে মিথ্যা বলতে পারে তো, যে মিথ্যা কথা বলছে বা ভয় পাচ্ছে বলে মিথ্যা কথা বলছে। ঠিক আছে? আমি তার সাথে শান্তভাবে কথা বলব। ১ম এ আপনি কি ১ম আপনি দেখুন প্রত্যেকটা এতগুলো প্রশ্ন পড়ার পরে আপনি যদি এতদূর এসে দেখেন তাহলে আপনি বুঝেই গেছেন যে প্রত্যেকটা প্রশ্নের মধ্যে কিন্তু না আপনার শান্ত ভাবটা থাকবে। কথা বলব, সত্য বলার গুরুত্বটাকে আপনি বোঝাবেন, পজিটিভ আচরণে পুরস্কৃত করব। যদি সে পজিটিভ আচরণ করে তার জন্য পুরস্কৃত করবেন। তখন আপনি আবার স্যারদের বলবেন, ইন্টারভিউয়ারদের, আমার অভিজ্ঞতা একজন ছাত্রকে গল্পের মাধ্যমে সততার পাঠ শিখিয়েছিলাম যখন আমি যখন আ ট্রেনিং নিয়েছিলাম, যা তার আচরণকে অনেক, অনেক উন্নত করেছিল। যদি ক্লাসে শিক্ষার্থীরা গ্রুপে কাজ করতে অসুবিধা অসুবিধায় পড়ে বা অসুবিধা পায় তাহলে কি করবেন? আমি বুঝবো কেন তারা অসুবিধায় পাচ্ছে। যেমন ঝগড়া বা লজ্জা। হ্যাঁ, কেন তারা অসুবিধা ফিল করছে? ঠিক আছে? অসুবিধা ফিলটা কখন হয়? যখন হয় তার সাথে ঝগড়া হলো বা তার সাথে লজ্জা আছে, এইরকম একটা বিষয়। তখন আমি মজার গ্রুপ অ্যাক্টিভিটি দেবো। যেমন কুইজ বা গল্প তৈরি করা এবং প্রত্যেকে নির্দিষ্ট ভূমিকা দেবো। একে আলাদা, আলাদা নির্দিষ্ট ভূমিকা দেবে। ঠিক আছে? আমার অভিজ্ঞতায় এভাবে গ্রুপে কাজ করিয়ে শিশুদের সহযোগিতা বেড়েছিল। বেড়েছিল। ঠিক আছে? 38 নম্বর কোয়েশ্চেন, যদি একজন শিক্ষার্থী ক্লাসে ঘুমিয়ে পড়ে তাহলে কি করবেন? আমি লক্ষ্য করব কেন শিক্ষার্থী ঘুমাচ্ছে। যেমন ক্লান্তি বা পাঠে আগ্রহের অভাব। আমি ক্লাসে ইন্টারঅ্যাক্টিভ অ্যাক্টিভিটি যেমন গেম বা গ্রুপ কাজ শুরু করব এবং তার সাথে, সাথে কথা বলব। তার সাথে কথাও বলব। আমার অভিজ্ঞতায় একজন ছাত্রকে গ্রুপে জড়িয়ে তার মনোযোগ ফিরিয়েছিলাম। যদি অভিভাবকরা শিক্ষার্থীর পড়ার সময় কম দেওয়ার অভিযোগ করেন তাহলে কি করবেন? ধরুন বলছে যে শিক্ষার্থীরা আপনি কম পড়াচ্ছেন, তখন আপনি কি বলবেন? তখন আপনি বলবেন যে অভিভাবকদের অভিযোগ শুনে তাদের সমস্যাটাকে ১ম এ বুঝবো। আমি তাদের সাথে মিটিং করব এবং পড়ার গুরুত্বটা বোঝাবো এবং বাড়িতে সহজ টাস্কের পরামর্শ দেব। যেন তারা বুঝতে পারে যে শুধু যে বেশি পড়িয়ে দিলে পড়াশোনা হয় না। ঠিক আছে? অল্প পড়িয়েও তাদের সাথে গল্প করেও সে পড়ানোটা বোঝানো যায়। যেমন গল্প পড়া। আমার অভিজ্ঞতা এভাবে অভিভাবকদের সাথে কাজ করে একজন ছাত্রের পড়ার সময় বেড়েছিল। তখন ধীরে, ধীরে বাড়বে। যদি ক্লাসে একজন শিক্ষার্থী বন্ধুদের সাথে শেয়ার করতে না চায়, তাহলে কি করবেন?
আমি বুঝবো কেন শিক্ষার্থী শেয়ার করছে না, কেন সে কোনো কিছু শেয়ার করতে চাইছে না। যেমন ভয় বা অভ্যাসের অভাব, দেখা গেলো ভয়ও আছে বা হয়তো তার ওটা এক ধরনের অভ্যাস যে শেয়ার করতে চায় না। আমি তাকে গ্রুপে শেয়ারিং অ্যাক্টিভিটি দেবো। গ্রুপের মধ্যে আমার প্রথম কাজ হবে কি, যে আমি তাদেরকে একটা অ্যাক্টিভিটি, এমন একটা অ্যাক্টিভিটি দেবো যেখানে শেয়ারিং অ্যাক্টিভিটি থাকবে এবং শেয়ার করার জন্য প্রশংসা করব। যে যদি কেউ শেয়ার করে তাহলে আমি তার প্রশংসা করবো। আমার অভিজ্ঞতায় তখন তো বলে যে, তাহলে দেখবেন যে, তাহলে দেখা যাবে যে স্টুডেন্টও কিন্তু ওই জিনিসটার ভ্যালুটা বুঝবে। তখন বলবেন যে, আমার অভিজ্ঞতায় একজন ছাত্র গ্রুপে কাজের মাধ্যমে শেয়ার করতে শিখেছিল, যা তার সামাজিক দক্ষতা বাড়িয়েছিল। নেক্সট কোয়েশ্চেন হলো 41, প্রাইমারি শিক্ষায় শিশুদের নৈতিক শিক্ষার গুরুত্বটা কি? নৈতিক শিক্ষা শিশুদের সততা, শ্রদ্ধা এবং দায়িত্ববোধ শেখায়, যা তাদের দায়িত্বশীল নাগরিক হিসাবে গড়ে তোলে। এনসিটিই সিলেবাসে নৈতিক মূল্যবোধের উপর জোর দেওয়া হয়। আমি ক্লাসে গল্প বা রোল প্লে ব্যবহার করে সততা ও সহযোগিতার পাঠ শিখিয়েছি। আমার অভিজ্ঞতায় এটি শিশুদের সামাজিক দক্ষতা এবং ক্লাসের পরিবেশ উন্নত করেছে। প্রাইমারি শিক্ষায় শিক্ষক অভিভাবক সম্পর্ক, শিক্ষক এবং অভিভাবকের সম্পর্ক কেমন গুরুত্বপূর্ণ বা কতটা গুরুত্বপূর্ণ, আপনি তখন কি বলবেন? শিক্ষক অভিভাবক সম্পর্ক শিশুদের শেখার প্রক্রিয়াকে শক্তিশালী করে। আরটিই 2009 এর সহযোগিতার উপর জোর দেয়। 9 যেটা হয়েছিল সেটা সহযোগিতার উপর জোর দেয়। অভিভাবকদের সাথে নিয়মিত যোগাযোগ শিশুর সমস্যা বুঝতে এবং সমাধান করতে সাহায্য করে। আমি অভিভাবক মিটিংয়ে শিশুদের অগ্রগতি শেয়ার করেছি, যা তাদের বাড়িতে পড়ার সমর্থন বাড়িয়েছে। প্রাইমারি শিক্ষায় গ্রুপ লার্নিং এর সুবিধা কি? গ্রুপ লার্নিং শিশুদের সহযোগিতা, যোগাযোগ এবং সমস্যা সমাধানের দক্ষতা শেখায়। এনসিটিএ গাইডলাইন অনুযায়ী এটি শিশু কেন্দ্রিক শিক্ষার অংশ। আমি ক্লাসে গ্রুপ কুইজ বা প্রজেক্ট ব্যবহার করি। আমার অভিজ্ঞতায় গ্রুপ লার্নিং শিশুদের আত্মবিশ্বাস ও ক্রিয়েটিভিটি বাড়িয়েছে। প্রাইমারি শিক্ষায় টিএলএন, টিচিং লার্নিং ম্যাটেরিয়াল তৈরির কৌশল কি? টিএলএন তৈরি করতে সহজ, সাশ্রয়ী এবং শিশু বান্ধব উপকরণ ব্যবহার করা উচিত, যেমন কাগজের ফ্ল্যাশ কার্ড, চার্ট বা পুতুল। এটি অপারেশন ব্ল্যাকবোর্ডের এক ধরনের একটা অংশ। আমি ক্লাসে গণিত শেখাতে পাথর বা লাঠি ব্যবহার করেছি। আমার অভিজ্ঞতায় এটি শিশুদের শেখার প্রক্রিয়াকে মজাদার ও বোধগম্য করেছে। প্রাইমারি শিক্ষায় শিশুদের শারীরিক বিকাশের জন্য কি করা যায়? শিশুদের শারীরিক বিকাশের জন্য খেলাধুলা, যোগব্যায়াম, আউটডোর অ্যাক্টিভিটি গুরুত্বপূর্ণ, খুবই গুরুত্বপূর্ণ। এনসিটিই সিলেবাসে শারীরিক শিক্ষার উপর জোর দেওয়া হয়। আমি ক্লাসে ছোট গেম বা ব্যায়াম সেশন করিয়েছি। আমার অভিজ্ঞতা এটি শিশুদের স্বাস্থ্য ও মনোযোগ বাড়িয়েছিল। ঠিক আছে? তুমি বলবে, এবার 46 নম্বর প্রশ্ন, যদি একজন শিক্ষার্থী ক্লাসে বন্ধুদের সাথে কথা বলে এবং পড়ায় মনোযোগ না দেয় তাহলে কি করবেন? আপনি তখন বলবেন যে, আমি প্রথমে বুঝবো কেন শিক্ষার্থী কথা বলছে। সে তার কথা বলার কারণটা প্রথমে ফাইন্ড আউট করবে। যেমন বিরক্তি বা মনোযোগের অভাব কি? তার মধ্যে যদি দেখেন বিরক্তি ফিল করছে বা তার মধ্যে মনোযোগটা নেই, তখন আপনি কি করবেন? আমি তাকে ইন্টারেক্টিভ কাজ দেবো। যে যেমন প্রশ্নের উত্তর দেওয়া বা গ্রুপে কাজ করা এবং নিয়ম বোঝাবো। আমার অভিজ্ঞতায় একজন ছাত্রকে গ্রুপ কুইজে জড়িয়ে তার মনোযোগ কিন্তু ফিরিয়ে নিয়ে এসেছিলাম। এভাবে কিন্তু বাচ্চাদের মনোযোগ ফিরিয়ে নিয়ে আসা যায়। 47 নম্বর প্রশ্ন, যদি ক্লাসে একজন শিক্ষার্থী ক্রমাগত কান্না করে তাহলে কি করবেন? আমি লক্ষ্য করব কেন শিক্ষার্থী কাঁদছে। প্রথমে আপনি এটা লক্ষ্য করবেন কেন সে কাঁদছে। যেমন ভয় বা পারিবারিক কি সমস্যা কোনো কিছু তার মাথায় আসছে, সেটা আপনাকে ফাইন্ড আউট করতে হবে এবং আমি তাকে শান্ত করব। প্রথমে আপনি কি করবেন? তাকে শান্ত করবেন, তার সাথে ভালোভাবে কথা বলবো। যে আমি তাকে শান্ত করব এবং তার সাথে কথা বলবো এবং অভিভাবকদের শেষে জানাবো। আমার অভিজ্ঞতায় একজন ছাত্রকে গল্প শুনিয়ে শান্ত করেছিলাম, যা তার ক্লাসে অংশগ্রহণ বাড়িয়েছিল। 48 নম্বর প্রশ্ন, যদি ক্লাসে একজন শিক্ষার্থী অন্যকে বিরক্ত করে তাহলে কি করবেন? আমি বুঝবো কেন শিক্ষার্থী বিরক্ত করছে। যেমন মনোযোগটা কি সে চাইছে? যে বারবার বিরক্ত করলে অনেক সময় কিন্তু না, যেন যে চাই আমাকে বকুক বা আমাকে মারুক বা আমার দিকে যেন মনোযোগ দেয় সবাই। ঠিক আছে? এরকম একটা কিন্তু থাকে অনেকের মধ্যেই। আমি তাকে আলাদা করে তার সাথে কথা বলবো এবং গ্রুপে দায়িত্ব দেবো। যেমন লিডার হওয়া, তাকে লিডার করা বা অনেক সময় আমরা যেমন ছোটতে পড়াশোনার মধ্যে স্যাররা যারা খুব ডিস্টার্ব করতেন তাদেরকে মনিটর করতো। কারণ কি তাদেরকে কিন্তু সেই অ্যাক্টিভিটির মধ্যে কিন্তু নিয়ে আসতো। ঠিক আছে? এবং তারা কিন্তু ওই ঝগড়া বা ওই জিনিসটা করতো না। ঠিক আছে? তারা কিন্তু শান্ত করার চেষ্টা করত।
আমার অভিজ্ঞতায় এইভাবে একজন ছাত্রের আচরণ উন্নত হয়েছিল এবং ক্লাসের পরিবেশ ভালো হয়েছিল। ৪৯ নম্বর প্রশ্ন, যদি একজন শিক্ষার্থী ক্লাসে প্রশ্ন না করে তাহলে কিভাবে উৎসাহিত করবেন? আপনি বলবেন, আমি লক্ষ্য করব কেন শিক্ষার্থী প্রশ্ন করছে না। যেমন তার মধ্যে কি লজ্জা বা ভয় আছে, সেটা আপনি খুঁজবেন। আমি সহজ প্রশ্ন দিয়ে শুরু করব এবং দেখব যে সে উত্তর দিচ্ছে কিনা। এইভাবে তার আসল সমস্যাটাকে খুঁজে বার করব এবং তার উত্তরের প্রশংসা করব। আমার অভিজ্ঞতায় একজন ছাত্রকে গ্রুপে প্রশ্ন করে উৎসাহিত করেছিলাম। তার আত্মবিশ্বাস বেড়েছিল একই রকমের। যদি ক্লাসে সময় মতো পাঠ শেষ না হয় তাহলে কি করবেন? আমি বুঝবো কেন পাঠ শেষ হচ্ছে না। যেমন সময়ের অভাব বা শিশুদের বোঝার সমস্যা, ঠিক আছে? যে সময়ের অভাব হতে পারে বা শিশুরা বুঝতে পারছে না বলে টাইম বেশি লেগে যাচ্ছে, ঠিক আছে? তখন আপনি কি করবেন? গুরুত্বপূর্ণ অংশ সংক্ষেপে শেষ করবেন এবং বাকিটা পরের ক্লাসে বা হোমওয়ার্কে দেব। বুঝতে পেরেছেন? তখন আপনি আপনার অভিজ্ঞতাটা শেয়ার করবেন যদি আপনার কোনো অভিজ্ঞতা থাকে। ৫১ নম্বর প্রশ্ন, প্রাইমারি শিক্ষায় শিশুদের বা শিক্ষার্থীদের শেখার গতি ভিন্ন হয় কেন? প্রত্যেক শিশুদের শেখার গতি আলাদা, আলাদা হয় কেন? কারো তাড়াতাড়ি হয়, কারো আস্তে। শিক্ষার্থীদের শেখার গতি ভিন্ন হয় তাদের বুদ্ধিবৃত্তিক ক্ষমতা, পারিবারিক পরিবেশ, আগ্রহ এবং শেখার ধরনের কারণে। ঠিক আছে? এনসিটিই গাইডলাইন শিক্ষকদের ভিন্ন শেখার গতি অনুযায়ী পড়ানোর উপর জোর দেয়। আমি ক্লাসে ভিন্ন ধরনের টিএলএম যেমন ছবি বা গল্প ব্যবহার করি। আমার অভিজ্ঞতায় এটি শিশুদের শেখার গতি অনুযায়ী শিক্ষা কাস্টমাইজ করতে সাহায্য করেছে। প্রাইমারি শিক্ষায় কো-কারিকুলার অ্যাক্টিভিটির গুরুত্বটা কী? কো-কারিকুলার অ্যাক্টিভিটি যেমন নাচ, গান, অঙ্কন বা খেলাধুলা শিশুদের সৃজনশীলতা, সামাজিক দক্ষতা এবং আত্মবিশ্বাস বাড়ায়। এনসিটি এটিকে সর্বাঙ্গীন বিকাশের অংশ হিসাবে বিবেচনা করে। আমি ক্লাসে গল্প বলা বা অঙ্কন প্রতিযোগিতা আয়োজন করেছি। আমার অভিজ্ঞতায় এটা শিশুদের শেখার প্রতি আগ্রহ বাড়িয়েছে। ৫৩ নম্বর প্রশ্ন, প্রাইমারি শিক্ষায় পড়ানোর সময় শিক্ষকের নৈতিক দায়িত্ব কী? শিক্ষকের নৈতিক দায়িত্ব হলো শিশুদের প্রতি ন্যায্য আচরণ করা, তাদের গোপনীয়তা রক্ষা করা এবং পড়ানোর সময় সততা ও ধৈর্য দেখানো। এনসিটি এথিক্স গাইডলাইন এটিকে সমর্থন করে। আমি ক্লাসে সব শিশুদের সমান সুযোগ দিয়েছি এবং তাদের সমস্যা শুনেছি যা তাদের বিশ্বাস অর্জন করেছে। প্রাইমারি শিক্ষায় ডিজিটাল টুলসের ভূমিকা কী? ডিজিটাল টুলস যেমন প্রজেক্টর বা শিক্ষামূলক অ্যাপ শিশুদের শেখার প্রক্রিয়াকে ইন্টারঅ্যাক্টিভ এবং আকর্ষণীয় করে। সমগ্র শিক্ষা অভিযান ডিজিটাল শিক্ষাকে উৎসাহিত করে। আমি ক্লাসে শিক্ষামূলক ভিডিও ব্যবহার করেছি। আমার অভিজ্ঞতায় এটি শিশুদের পাঠ বোঝার প্রতি বাড়িয়েছে। প্রাইমারি শিক্ষায় শিক্ষকের স্বমূল্যায়ন কেন প্রয়োজন? শিক্ষকের স্বমূল্যায়ন তাদের পড়ানোর দক্ষতা, শিশুদের প্রতিক্রিয়া এবং পাঠ পরিকল্পনার কার্যকারিতা পরীক্ষা করে। এনসিটি শিক্ষকদের ক্রমাগত উন্নতির উপর জোর দেয়। আমি আমার পড়ানোর পর শিশুদের ফিডব্যাক নিয়েছি এবং পদ্ধতি উন্নত করেছি যা ক্লাসের ফলাফল ভালো করেছে। যদি ক্লাসে একজন শিক্ষার্থী বারবার নিয়ম ভঙ্গ করে তাহলে আপনি কি করবেন? আমি লক্ষ্য করব কেন শিক্ষার্থী নিয়ম ভাঙছে। আপনার প্রথম লক্ষ্য হলো যে আপনি দেখবেন যে শিক্ষার্থী কেন নিয়মগুলো ভাঙছে। তার মনোযোগ সে কি মনোযোগ পাওয়ার চেষ্টা করছে? নাকি তার কোনো অসুবিধা আছে? সেই জিনিসগুলো ফাইন্ড আউট করতে পারো যেহেতু বাচ্চা তো। আমি তার সাথে ১ম এ কথা বলব, শান্তভাবে অবশ্যই কথা বলবেন। নিয়মের গুরুত্বটা তাকে বোঝাবেন এবং পজিটিভ আচরণে পুরস্কৃত করব এরকমও তাকে কথা বলবেন। যদি সে ভালো ব্যবহার করে তাহলে তার জন্য পুরস্কার আছে। আমার অভিজ্ঞতায় একজন ছাত্রকে দায়িত্ব দিয়ে তার নিয়ম ভাঙা কমিয়েছিলাম এবং যা ক্লাসে শৃঙ্খলা বাড়িয়েছিল এবং এটাও বলতে পারেন যে তাকে আমি পুরস্কারও করেছিলাম। যদি ক্লাসের একজন শিক্ষার্থী অন্যদের সাথে প্রতিযোগিতা করে এবং হেরে গেলে রাগ করে তাহলে কি করবে? আমি বুঝবো শিক্ষার্থী কেন রাগ করছে এবং জেতার চাপ বা আত্মবিশ্বাসের অভাব। অনেক কিন্তু গার্ডিয়ান কি করে যে তাকে ফার্স্ট হতে হবে বা তাকে জিততেই হবে। ঠিক আছে? এরকম একটা ভয় বা রাগ তার মধ্যে তার ফ্যামিলি থেকে চলে আসে। তখন আপনি কি করবেন? তাকে গ্রুপে সহযোগিতার কাজ দেব এবং প্রচেষ্টার প্রশংসা করব যে আপনি এবং তাকে বোঝাবেন যে শুধু জিততেই হবে তা কিন্তু নয়। তার কিন্তু প্রচেষ্টা থাকতে হবে। ঠিক আছে? আমার অভিজ্ঞতায় একজন ছাত্র গ্রুপে কাজে জড়িয়ে রাগ কমিয়ে সহযোগিতা শিখেছিল। 58 যদি একজন শিক্ষার্থী ক্লাসে বই হারিয়ে ফেলে তাহলে কি করবেন?
আমি বুঝবো কিভাবে বই হারিয়েছে এবং শিশুর অসুবিধা কি। আমি তাকে শেয়ার করার জন্য গ্রুপে জড়াবো এবং অভিভাবকদের জানিয়ে বইয়ের ব্যবস্থা করব। আমার অভিজ্ঞতায় একজন ছাত্রকে শেয়ারিং শিখে তার দায়িত্ববোধ বাড়িয়েছিলাম। আমি লক্ষ্য করবো, 59 59 নম্বর প্রশ্ন, যদি ক্লাসে একজন শিক্ষার্থী পড়তে গিয়ে হোঁচট খায় তাহলে কিভাবে সাহায্য করবেন? আমি লক্ষ্য করব কেন শিক্ষার্থী হোঁচট খাচ্ছে, যেমন শব্দ চিনতে অসুবিধা, বা আমি তাকে ফ্ল্যাশ বোর্ড, ফ্ল্যাশ কার্ড বা ছড়া দিয়ে শব্দ শেখাবো এবং অতিরিক্ত সময় দেব। আমার অভিজ্ঞতায় আপনিও আপনার মতন সেটা বলে নেবেন, ঠিক আছে? 60 নম্বর প্রশ্ন, যদি অভিভাবকরা শিক্ষকের সময় ব্যবস্থাপনা নিয়ে অভিযোগ করেন তাহলে কি করবেন? এখন ওই প্রায় একই ধরনের প্রশ্ন, কিন্তু একটু ঘুরিয়ে বলা। আমি অভিভাবকদের অভিযোগ শুনে তাদের উদ্বেগ বুঝবো। ১ম এ আপনি তার উদ্বেগগুলো বুঝবেন এবং সিচুয়েশনটাকে বোঝার চেষ্টা করবেন। তার ভিত্তিতে আপনি সেরকমভাবে টাস্ক দিবেন বা কিছু বলবেন। আমি পাঠ পরিকল্পনা উন্নত করব এবং সময় মতো পড়ানোর জন্য গুরুত্বপূর্ণ টপিকে ফোকাস করব এবং আপনি বলবেন আমার অভিজ্ঞতায় এভাবে সময় ব্যবস্থাপনা করে অভিভাবকদের সন্তুষ্ট করেছিলাম। ৬১ নম্বর প্রশ্ন, প্রাইমারি শিক্ষায় শিশুদের সামাজিক দক্ষতা বিকাশে শিক্ষকের ভূমিকা কি? প্রাইমারি শিক্ষায় শিশুদের সামাজিক দক্ষতা বিকাশে শিক্ষকের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। এনসিটিই গাইডলাইন অনুযায়ী শিক্ষক শিশুদের সহযোগিতা, শ্রদ্ধা এবং যোগাযোগের দক্ষতা শেখান, যা তাদের দায়িত্বশীল নাগরিক হিসাবে গড়ে তোলেন। এই শিশুদের উম, এই শিশুদের গ্রুপে কাজ করার ক্ষমতা, অন্যের মতামত শোনা এবং দ্বন্দ্ব সমাধানের দক্ষতা পাও। আমি আমার ক্লাসে গ্রুপ প্রজেক্ট, যেমন পরিবেশ নিয়ে পোস্টার তৈরি উম, বা বা রোল প্লে অ্যাক্টিভিটি ব্যবহার করেছি। উদাহরণস্বরূপ, আমার ট্রেনিং এর সময় একটি গ্রুপ প্রজেক্টে শিশুদের দলগত কাজ শিখিয়েছিলাম, যেখানে তারা একসাথে কাজ করে একটি গল্প তৈরি করেছিল। এটি তাদের সহযোগিতা এবং বন্ধুত্বের মনোভাব বাড়িয়েছিল, যা ক্লাসের পরিবেশকে ইতিবাচক করেছিল। এই ধরনের কার্যক্রম শিশুদের সামাজিক দক্ষতা উন্নত করে এবং ভবিষ্যৎ জীবনে সহায়তা করে। প্রাইমারি শিক্ষায় শিশুদের শেখার উৎসাহ বাড়ানোর জন্য কি কি পদ্ধতি ব্যবহার করা যায়? শিশুদের শেখার উৎসাহ বাড়ানোর জন্য শিক্ষককে শিশু কেন্দ্রিক, ইন্টারঅ্যাক্টিভ এবং মজাদার পদ্ধতি ব্যবহার করতে হবে, যা এনসিটিই এবং সমগ্র শিক্ষা অভিযানে উৎসাহিত করা হয়। এর মধ্যে রয়েছে গল্প বলা, গান, খেলাধুলা, ইএলএম, যেমন ফ্ল্যাশ কার্ড বা মডেল, এবং গ্রুপ অ্যাক্টিভিটি। উদাহরণস্বরূপ, গণিত শেখাতে আমি কাউন্টিং গেম বা পাথর ব্যবহার করেছি, যা শিশুদের আগ্রহ ধরে রেখেছিল। আমার অভিজ্ঞতায় একবার একটি বাংলা ক্লাসে ছড়া ব্যবহার করে শব্দ শিখেছিলাম, যেখানে শিশুরা নিজেরা ছড়া তৈরি করে উৎসাহের সাথে অংশ নিয়েছিল। এছাড়া শিশুদের ছোট সাফল্যের জন্য প্রশংসা বা পুরস্কার, যেমন স্টিকার, দেওয়া উৎসাহ বাড়ায়। এই পদ্ধতিগুলো শিশুদের শেখার প্রতি আগ্রহী করে এবং তাদের সক্রিয় অংশগ্রহণ নিশ্চিত করে। প্রাইমারি শিক্ষায় শিক্ষকের পাঠ পরিকল্পনা কিভাবে তৈরি করা উচিত? পাঠ পরিকল্পনা হলো শিক্ষকের শিক্ষাদানের রোডম্যাপ, যা শিশুদের শেখার লক্ষ্য, পড়ানোর পদ্ধতি এবং মূল্যায়ন কৌশল নির্ধারণ করে। এনসিটিই এবং ডাব্লিউবিপিটিই গাইডলাইন অনুযায়ী পাঠ পরিকল্পনা শিশু কেন্দ্রিক, বয়স উপযোগী এবং কারিকুলামের সাথে সামঞ্জস্যপূর্ণ হওয়া উচিত। এটি 3টি ধাপে তৈরি করা যায়। ১. উদ্দেশ্য নির্ধারণ, যেমন শিশুরা ১ থেকে ১০ গণনা শিখবে। ২. কার্যক্রম নির্বাচন, যেমন গেম বা টিএলএম ব্যবহার করা, এবং ৩ নম্বর বলছে মূল্যায়ন পদ্ধতি, যেমন কুইজ বা মৌখিক প্রশ্ন। আমি আমার ট্রেনিংয়ে একটি ইভিএস পাঠ পরিকল্পনা তৈরি করেছিলাম, যেখানে শিশুদের গাছের অংশ শেখাতে ছবি, আউটডোর অ্যাক্টিভিটি ব্যবহার করেছিলাম এবং শিশুদের পাঠ বুঝতে এবং আগ্রহী হতে সাহায্য করেছিল। ভালো পাঠ পরিকল্পনা শিক্ষকের সময় ব্যবস্থাপনা এবং শিশুদের শেখার ফলাফল উন্নত করে। 64. প্রাইমারি শিক্ষায় বিশেষ চাহিদা সম্পন্ন শিশুদের জন্য কি ব্যবস্থা নেওয়া যায়? বিশেষ চাহিদাপন্ন শিশুদের জন্য ইনক্লুসিভ শিক্ষা প্রয়োজন, যা আরটি 2009 এর অধীনে নিশ্চিত করা হয়। এর মধ্যে রয়েছে সহজ পাঠ, ব্যক্তিগত মনোযোগ এবং অ্যাডাপ্টেড টিএলএম ব্যবহার। উদাহরণস্বরূপ, দৃষ্টি প্রতিবন্ধী শিশুদের জন্য বড় অক্ষরের বই বা অডিও সহায়তা, এবং শ্রবণ প্রতিবন্ধীদের জন্য ভিজুয়াল এইড ব্যবহার করা যায়।
আমি আমার ট্রেনিংয়ে একজন ধীর শিক্ষার্থী শিশুদের সহজ গণিত টাস্ক এবং ক্লাস কার্ড দিয়ে শিখিয়েছিলাম। আমি তার অভিভাবকদের সাথে নিয়মিত যোগাযোগ করেছি এবং তার শেখার গতি অনুযায়ী পাঠ পরিকল্পনা করেছি। এতে তার আত্মবিশ্বাস এবং ক্লাসে অংশগ্রহণ বাড়িয়েছিল। এছাড়া শিক্ষকদের বিশেষ প্রশিক্ষণ ও স্কুলের র্যাম্প ও অ্যাক্সেসিবল শ্রেণীকক্ষ নিশ্চিত করা গুরুত্বপূর্ণ। ৬৫ নম্বর প্রশ্ন বলছে, প্রাইমারি শিক্ষায় শিক্ষকের সময়ে ব্যবস্থাপনার গুরুত্বটা কি? সময় ব্যবস্থাপনা প্রাইমারি শিক্ষায় শিক্ষকের দক্ষতার একটা গুরুত্বপূর্ণ অংশ, কারণ এটি পাঠ পরিকল্পনা অনুযায়ী শেখানো এবং শিশুদের মনোযোগ ধরে রাখতে সাহায্য করে। এনসিটিই গাইডলাইন অনুযায়ী শিক্ষকদের সময়ের সঠিক ব্যবহার শিশুদের শেখার ফলাফল উন্নত করে। ভালো সময় ব্যবস্থাপনার জন্য পাঠ পরিকল্পনায় গুরুত্বপূর্ণ টপিক প্রাধান্য দেয়। কার্যক্রমের সময় নির্ধারণ এবং শিশুদের অংশগ্রহণ নিশ্চিত করা প্রয়োজন। আমি আমার ট্রেনিংয়ে একটি বাংলা পাঠের জন্য সময় ভাগ করে নিয়েছিলাম। 15 মিনিট গল্প পড়া, 10 মিনিট প্রশ্ন উত্তর এবং 10 মিনিট গ্রুপ কাজ। এটি শিশুদের পাঠ বুঝতে এবং সময় মতো শেষ করতে সাহায্য করেছিল। সময় ব্যবস্থাপনা শিক্ষকের পেশাদারিত্ব ও শিশুদের শৃঙ্খলা বাড়ায়। যদি একজন শিক্ষার্থী ক্লাসে বারবার অন্যদের জিনিস নিয়ে নেয়, তাহলে কি করবেন? তারপরে প্রথমে আপনি দেখবেন সিচুয়েশন এবং টাস্ক। মানে প্রথমে আপনার কাছে সিচুয়েশনটা বোঝা এবং কি টাস্ক নেওয়া উচিত বা টাস্কটা কি ছিল। বলবেন, আমি লক্ষ্য করব যে শিক্ষার্থী কেন অন্যের জিনিস নিচ্ছে। যেমন মনোযোগ চাইছে কি, নাকি দায়িত্বের তার অভাব আছে, নাকি বাড়িতে সমস্যা আছে। এই জিনিসগুলো আপনি প্রথমে সিচুয়েশনটা বুঝবেন। আপনার লক্ষ্য হবে বা আমার লক্ষ্য হবে তার আচরণ সংশোধন করা এবং ক্লাসের শৃঙ্খলা বজায় রাখা। এটা হলো টাস্ক থাকবে। অ্যাকশনটা কি নেবেন আপনি? বলবেন, আমি এই শিক্ষার্থীকে ক্লাসের পর আলাদাভাবে তার সাথে কথা বলবো, তার কারণটা বুঝবো এবং শেয়ারিং ও সততার গুরুত্বটা বোঝাবো যে সততার গুরুত্ব কতটা। আমি তাকে গ্রুপে দায়িত্ব দেব। দরকার হলে আপনি গল্প দিয়ে বোঝাবেন। গ্রুপে দায়িত্ব দেব, যেমন ক্লাসের উপকরণ বিতরণ করা এবং ভালো আচরণের প্রশংসা করা। অভিভাবকদের সাথে যোগাযোগ করে পরিস্থিতি সম্পর্কে আলোচনা করব। রেজাল্ট কি হবে? বলবেন যে আমার ট্রেনিং একজন ছাত্র এই ধরনের আচরণ করেছিল। আমি তাকে গ্রুপে কাজের দায়িত্ব দিয়েছিলাম, যেমন চার্ট বিতরণ করা। এটি তার দায়িত্ববোধকে বাড়িয়েছিল এবং অন্যের জিনিস নেওয়া বন্ধ করেছিল। এর ফলে ক্লাসের পরিবেশ ইতিবাচক হয়েছিল। যদি ক্লাসে একজন শিক্ষার্থী বারবার ক্লাসের সময় বাইরে যেতে চায়, তাহলে আপনি কি করবেন? আপনি আবার সেই সিচুয়েশনটাও বুঝবেন এবং তাকে কি টাস্ক দিবেন সেটা সিচুয়েশন বোঝার পর একটা কি টাস্ক দিবেন সেটা তৈরি করবেন। আমি লক্ষ্য করব শিক্ষার্থী কেন বারবার বাইরে যেতে চায়। যেমন তার মধ্যে কি কোনো অস্থিরতা বাড়ছে? ২ ধরনের অস্থিরতা। পাঠে আগ্রহের অভাব, নাকি শারীরিক সমস্যা, নাকি সে বারবার শুধু বাথরুম বা টয়লেটে অজুহাত দিতে চাইছে। প্রথমে আপনি এটা ফাইন্ড আউট করুন। তারপরে আপনার লক্ষ্য হবে তাকে ক্লাসে মনোযোগী করা এবং শৃঙ্খলা বজায় রাখা। এবার কাজ হবে কি আপনার বা অ্যাকশন আমি কি নেব? আমি শান্তভাবে তার সাথে কথা বলব। আমি বলবেন তারপরে আমি তার সাথে শান্তভাবে কথা বলব। কারণটা বুঝবো। ক্লাসে মজার অ্যাক্টিভিটি যোগ করব। বোঝার পরে ক্লাসে মজার অ্যাক্টিভিটি যোগ করব। যেমন গ্রুপে আপনি কুইজ বা গল্প বলবেন। আমি তাকে ছোট দায়িত্ব দেব বা আমি তাকে হয়তো গল্প বলতে বললাম। যেমন বোর্ডে লিখতে বললাম। যাতে সে ক্লাসে থাকে বা প্রয়োজনে অভিভাবকদের জানাবো। ঠিক আছে? মানে তার মধ্যে সেই জিনিসগুলোকে পাল্টানোর চেষ্টা করব। রেজাল্ট, আমার অভিজ্ঞতায় একজন ছাত্র বারবার বাইরে যেতে চাইতো। আমি তাকে গ্রুপে কাজের দায়িত্ব দিয়েছিলাম, যেমন প্রশ্ন পড়া। হ্যাঁ, এটি তার মনোযোগ ক্লাসে ফিরিয়ে এনেছিল এবং সে নিয়মিত অংশ নিতে শুরু করেছিল। যদি একজন শিক্ষার্থী ক্লাসে প্রশ্ন করতে ভয় পায়, তাহলে কিভাবে উৎসাহিত করবে? সেম সিচুয়েশন আর টাস্ক। আমার লক্ষ্য হবে তাকে চ্যালেঞ্জিং কাজ দেওয়া এবং অন্যদের সাথে ভারসাম্য রাখা। আমি তাকে অতিরিক্ত কাজ দেবো, যেমন উচ্চ স্তরের গণিত সমস্যা বা গল্প লেখা। আমি তাকে গ্রুপে লিডার হিসাবে নিয়োগ করব, যাতে সে অন্যদের সাহায্য করে, অভিভাবকের সাথে আলোচনা করে, তার সম্ভাবনা বাড়ানোর পরিকল্পনা করব। আমার অভিজ্ঞতায় একজন ছাত্র গণিতে অনেক এগিয়ে ছিল। আমি তাকে অনেক কঠিন সমস্যা দিয়েছিলাম এবং গ্রুপে নেতৃত্ব দিতে বলেছিলাম। কারণ তাহলে সে নেতৃত্ব দিলে সে কি হবে? যারা পারছে না তাদের তো সে শিখিয়ে দেবে। এটা তার দক্ষতা আরো বাড়িয়েছিল এবং শিশুদের উৎসাহিতও করেছিল। বুঝেছ? যদি অভিভাবকরা শিক্ষার্থীর শেখার ধীর গতি নিয়ে অভিযোগ করেন, তাহলে কি করবেন? আমি অভিভাবকদের অভিযোগ শুনে শিশুর শেখার ধীর গতির কারণটাকে প্রথমে বুঝবো। যেমন ধারণার অভাব বা বাড়িতে সমর্থনের অভাব, এইগুলো আছে কিনা আমি খুঁজে বার করব। আমার লক্ষ্য হবে শিশুর শেখার উন্নতি
করা বা তার যেন উন্নতি হয় শেখার প্রতি এবং অভিভাবকদের আস্থা অর্জন করো। আমি অভিভাবকদের সাথে মিটিং করে শিশুর সমস্যা বুঝবো, তাকে সহজ টাস্ক যেমন ক্লাস কার্ড বা গেম দিয়ে শেখাবো, তাকে অতিরিক্ত সময় দেব এবং বাড়িতে সহজ কাজের পরামর্শ দেব। ঠিক আছে? রেজাল্টটা কি হয়েছে? রেজাল্ট হবে আমার ট্রেনিং এ একজন ছাত্রের ধীরগতি অভিযোগ ছিল। আমি তাকে ছড়া দিয়ে শব্দ শিখিয়েছিলাম এবং অভিভাবকদের সাথে কাজ করেছিলাম। ৩ মাস সে তার পড়ার দক্ষতা উন্নত হয়েছিল এবং অভিভাবকরা সন্তুষ্ট হয়েছিল। প্রাইমারি শিক্ষায় শিশুদের সৃজনশীল চিন্তা বাড়ানোর উপায় কি? সৃজনশীল চিন্তা বাড়াতে গল্প লেখা, অঙ্কন বা প্রজেক্ট ভিত্তিক কাজ ব্যবহার করা যায়। ঠিক আছে? গল্প লিখালেন বা অঙ্কন বা প্রজেক্ট ভিত্তিক কাজ। এনসিটি এটাকে শিশু কেন্দ্রিক শিক্ষার অংশ বলে। আমি ক্লাসে গল্প তৈরি করার কাজ দিয়েছি যা শিশুদের কল্পনা শক্তি বাড়িয়েছে। প্রাইমারি শিক্ষায় শিশুদের শেখার মূল্যায়ন কিভাবে করা উচিত? ক্রমাগত ও ব্যাপক মূল্যায়ন ব্যবহার করা উচিত। যেমন কুইজ, গ্রুপ কাজ বা মৌখিক প্রশ্ন। এনসিটি এটাকে সমর্থন করে। আমি ক্লাসে মৌখিক কুইজ ব্যবহার করেছি যা শিশুদের শেখার মান উন্নত করেছে। প্রাইমারি শিক্ষায় গণিত শিক্ষণের চ্যালেঞ্জ কি? গণিত শিক্ষণের চ্যালেঞ্জ হলো শিশুদের ভয় বা ধারণার অভাব। ভয় পেয়ে আছে বা তার মধ্যে সে ধারণাটাই নেই বলেই সে তার মধ্যে একটা সমস্যা আসছে এটা শিখতে। টিএলএম যেমন পাথর বা চার্ট টিএলএম ব্যবহার করলে এটি সহজ হয়। আপনি গেমের মাধ্যমে শেখাবেন আর শিশুদের শেখালে তাদের উন্নতি বাড়বে। শিক্ষকের পেশাগত উন্নয়ন কেন গুরুত্বপূর্ণ? পেশাগত উন্নয়ন শিক্ষকের দক্ষতা, পেডাগজি ও শিশু মনোবিজ্ঞানের জ্ঞান বাড়ায়। বুঝতে পেরেছেন? এনসিটি এটিকে উৎসাহিত করে এবং আপনি বলবেন, "আমি প্রশিক্ষণের টিএলএম তৈরি শিখেছি এবং আমার পড়ানোর মান উন্নত হয়েছে।" প্রাইমারি শিক্ষায় শিশুদের মানসিক স্বাস্থ্যের গুরুত্বটা কি বা কতটা? মানসিক স্বাস্থ্য শিশুদের শেখার আগ্রহ ও আত্মবিশ্বাস বাড়ায়। শুধু আগ্রহ ও আত্মবিশ্বাস নয়, তাদের মনোযোগী করে তুলবে এবং তারা আ আরো সেই জায়গাগুলোতে কি হবে মানে পার্টিসিপেট করবে। বুঝতে পেরেছেন? যদি একজন শিক্ষার্থী ক্লাসে বারবার বিরক্তি প্রকাশ করে তাহলে কি করবেন? আমি বুঝবো কেন সে বিরক্ত হচ্ছে। তা হয় তার বিরক্ত লাগার কারণ হলো তার হয়তো মনোযোগের অভাব আছে বা সে পাঠ তার কাছে খুব কঠিন মনে হচ্ছে। যেটা এখন আপনাদের আশা করি প্রত্যেকেরই এই জিনিসটা হয়েছে, যেটা বুঝতে না পারতো সেটাই আমাদের ভালো লাগতো না, বিরক্ত লাগতো, পড়তে ভালো লাগতো না। তখন আপনি কি করবেন? সেই জায়গা যেহেতু আপনারাও ফিল করেছেন তাই কি করবেন? তাকে মজার কাজ দেবেন। যেমন গল্প বলা, ঠিক আছে? পড়া বা কথা বলবো এভাবে। ঠিক আছে? তারপরে আপনি শেষমেশ আপনার অভিজ্ঞতাটাও শেয়ার করবেন। যদি ক্লাসে একজন শিক্ষার্থী অন্যদের সাথে হাসাহাসি করে তাহলে কি করবেন? আমি বুঝবো কেন সে হাসাহাসি করছে, কেন মজা বা মনোযোগ চাইছে। যেমন মজা বা মনোযোগ চাইছে। আমি তার গ্রুপকে দায়িত্ব দেব এবং নিয়ম বোঝাবো যে সবসময় আহ হাসাহাসি বা বিরক্ত করাটাও ঠিক নয়। এটা সবকিছু নিয়মের মধ্যে থাকা উচিত। যদি একজন শিক্ষার্থী ক্লাসে খুব কম কথা বলে তাহলে কি করবেন? আমি বুঝবো কেন সে কম কথা বলছে। একটাই জিনিসে সে লজ্জা বা ভয় পাচ্ছে কি? তাকে সহজ প্রশ্ন দিবেন। গ্রুপের মধ্যে তাকে বিভিন্ন রকম জড়াবেন এবং তাকে গ্রুপের অ্যাক্টিভিটি করতে দেবেন। গ্রুপের কাজগুলো করাতে দেবেন। ঠিক আছে? এইভাবে তাকে মানে একটা প্র্যাকটিক্যাল কাজের মধ্যে রাখলে তার মধ্যেও সেই জিনিসটা বেড়ে আসবে। যদি ক্লাসে শিক্ষার্থীরা পড়ার সময় শব্দ বলে তাহলে কি করবেন? আমি বুঝবো কেন তারা শব্দ করছে। নিশ্চয়ই তাদের মধ্যে হয়তো বিরক্তি ভাব আছে বা অস্থিরতা ভাব আছে বা তারা হয়তো পড়াশোনা বুঝতে পারছে না। তখন আপনার কাজ কি হবে? ওইভাবে না পড়িয়ে সেখানে বলবেন যে আমরা ইন্টারেক্টিভ কাজ যেমন গেম বলবো বা কুইজ করবো বা হয়তো তাদেরকে গ্রুপের মধ্যে কাজ দিয়ে দেবো। তারা গ্রুপের মধ্যে কাজগুলো তৈরি করবে। তাহলে কি হবে? যে তাদের মধ্যে সেই বিরক্তি বা অস্থিরতা ভাবটা থাকবে না। কারণ তারা প্রত্যেকে একটা ইন্টারেক্টিভ কাজ করছে। এইভাবে আপনি বোঝাবেন। যদি অভিভাবকরা শিক্ষার্থীর শৃঙ্খলার অভিযোগ করেন তাহলে কি করবেন? যদি অভিভাবকরা আমি অভিভাবকদের ১ম এ বলবেন যে অভিভাবকদের অভিযোগটাকে ১ম এ শুনুন। মানে আপনার শোনার কাজটা অবশ্যই শুনতেই হবে। ঠিক আছে? তারপরে আমি শিশুদের সাথে কথা বলব এবং গ্রুপে তাদের দায়িত্ব দেব। ব্যাস এইটুকু। বেশি বড় বলারও দরকার নেই। কারণ একটা টাইমেরও তো ব্যাপার থাকবে। প্রাইমারি শিক্ষায় শিশুদের সমালোচনামূলক চিন্তা কিভাবে গড়ে তোলা যায়? সমালোচনামূলক চিন্তা গড়ে নিয়ে শিশুদের প্রশ্ন করতে উৎসাহিত করা। কারণ ফলাফল বিশ্লেষণ করানো এবং গ্রুপ আলোচনা করানো প্রয়োজন। এনসিটিই গাইডলাইন অনুযায়ী এটি শিশু কেন্দ্রিক শিক্ষার মূল অংশ। উদাহরণস্বরূপ আমি একবার শিশুদের জিজ্ঞাসা করেছিলাম, বৃষ্টি হলে কি হয়? কেন হয়? তারা নিজেরাই চিন্তা করে উত্তর দিয়েছিল। এটি তাদের যুক্তি ও বিশ্লেষণের ক্ষমতা বাড়িয়েছিল। ক্লাসে আগ্রহও বাড়িয়েছিল।
শিক্ষক হিসাবে আপনি কিভাবে শিশুদের বৈচিত্র্যকে সম্মান করবেন? প্রতিটি শিশু আলাদা। ভাষা, সংস্কৃতি, শেখার গতি এমনকি আচরণে প্রত্যেকেই আলাদা কিন্তু। ৮টি রাইট টু এডুকেশন প্ল্যান ২০০৯ অনুযায়ী ইনক্লুসিভ শিক্ষা বাধ্যতামূলক। কি? ইনক্লুসিভ শিক্ষা কিন্তু একদম বাধ্যতামূলক। মানে আমি ক্লাসে বিভিন্ন ভাষার গল্প, স্থানীয় সংস্কৃতির উৎসব নিয়ে আলোচনা করি এবং ভিন্ন দক্ষতার শিশুদের জন্য আলাদা টাস্ক দিই। আমার অভিজ্ঞতায় এটি শিশুদের সহানুভূতি ও সম্মান শিখিয়েছিল। ওই ক্লাসের ঐক্য বেড়েছে। প্রাইমারি শিক্ষায় প্রযুক্তির সঠিক ব্যবহার কি? প্রযুক্তি শিক্ষার সহায়ক হওয়া উচিত, প্রতিস্থাপক নয়। এসএসএ ও এনসিটিই ডিজিটাল শিক্ষাকে উৎসাহিত করে। আমি শিক্ষামূলক ভিডিও, ইন্টারঅ্যাক্টিভ অ্যাপ এবং গণিত গেম এবং প্রজেক্টরে ছবি ব্যবহার করি। কিন্তু সব সময় টিএলএম ও হাতে কলমে কাগজের সাথে মিলিয়ে দিই। আমার ক্লাসে একটা ভিডিও দেখে শিশুরা গাছের অংশ শিখেছিল। তারপর বাইরে গিয়ে গাছ দেখে এঁকেছিল। ফলাফল অনেক বেশি ভালো হয়েছিল বা তারা শিখেছিল। শিক্ষকের জন্য লাইফ লং লার্নিং কেন জরুরি? শিক্ষক নিজেও শিখতে থাকলে শিশু মানে শিক্ষককেও তো শেখা উচিত। শুধু যে আপনি গিয়ে পড়াবেন, আপনি বাড়িতে পড়বেন না, এটা তো ঠিক নয়। শিক্ষকের নিজেও শিখতে থাকলে শিশুদের কাছে আদর্শ হয়ে ওঠেন। মানে তার বোঝানোর কোয়ালিটি আরো ধীরে, ধীরে বেড়ে যায়। তখন এনসিটি শিক্ষক প্রশিক্ষণকে ক্রমাগত বলে, আমি প্রতি মাসে নতুন টিএলএম তৈরির কৌশল, চাইল্ড সাইকোলজির বই পড়ি এবং অনলাইন ওয়েবিনার দেখি। যার কারণে কি হয়? যে আপনার মধ্যে কি ওই জিনিসগুলোর নলেজ আরো ভাস্ট চলে আসবে এবং ভাস্ট এলে আপনারা আরো ভালোভাবে পারবেন। আমার একটা নতুন গেম ভিত্তিক পদ্ধতি ক্লাসে যখন আমি ব্যবহার করেছিলাম তখন শিশুরা গণিতে আরো মানে তাদের আগ্রহ বেড়ে গিয়েছিল। প্রাইমারি শিক্ষায় পিতামাতার ভূমিকা কি? পিতামাতা শিশুর ১ম শিক্ষক। মানে শিশুদের ১ম শিক্ষক যদি হয় কেউ, তাহলে সেই হলো পিতামাতা। তাদের সহযোগিতা ছাড়া শিক্ষা কিন্তু অসম্পূর্ণ। আরটিএ অনুযায়ী পিটিএ মিটিং বাধ্যতামূলক। আমি প্রতি মাসে অভিভাবক মিটিং করি। মানে অভিভাবকদের মিটিং কিন্তু বাধ্যতামূলক। শিশুর অগ্রগতি জানাই এবং বাড়িতে পড়া টিপস দিই যে আপনারা এভাবে পড়বেন বা এভাবে বাচ্চাদেরকে দেখাশোনা করবেন। একবার একজন অভিভাবককে গল্প পড়তে বলেছিলাম। শিশুর পড়ার গতি ২ মাসে দ্বিগুণ হয়েছিল। ৮৬ নম্বর প্রশ্ন, যদি একজন শিক্ষার্থী ক্লাসে কিছুই না বলে তাহলে কি করবেন? সিচুয়েশনটা কি বলে আমি লক্ষ্য করেছি শিক্ষার্থী লাজুক বা ভয় পাচ্ছে। আপনি সিচুয়েশনটা লক্ষ্য করেছেন। আমার লক্ষ্য তাকে কথা বলতে উৎসাহিত করা। ঠিক আছে? আমি তাকে সহজ প্রশ্ন দিয়ে শুরু করি, তার উত্তরের প্রশংসা করি এবং গ্রুপে ছোট দায়িত্ব দিই। আমার ট্রেনিং এর একজন ছাত্রী ১ মাস কিছু বলেনি। আমি তাকে গল্পের ১ লাইন পড়তে বলেছিলাম। ৩ সপ্তাহ পরে সে নিজে থেকে প্রশ্ন করতে শুরু করেছিল। প্রাইমারি শিক্ষায় শিশুদের শেখার প্রতি উৎসাহ বাড়ানোর জন্য শিক্ষকের ভূমিকা কি? শিক্ষকের ভূমিকা হলো শিশুদের জন্য শেখা মজাদার করা। মানে অবশ্যই পড়াশোনা যদি মজাদার না হয় পড়তে কি ভালো লাগবে? কখনোই ভালো লাগবে না। এনসিটি শিশু কেন্দ্রিক পদ্ধতির উপর জোর দেয়। আমি ক্লাসে গল্প, গান এবং টিএলএম ব্যবহার করি। উদাহরণস্বরূপ গণিত শেখাতে আমি পাথরের গেম করেছিলাম। শিশুদের আগ্রহ বেড়েছিল এবং তারা অংশগ্রহণও করেছিল। শিক্ষক হিসাবে আপনি কিভাবে শিশুদের শৃঙ্খলা শেখাবেন? শৃঙ্খলা শেখাতে নিয়ম তৈরি, পজিটিভ ইনফোর্সমেন্ট এবং দায়িত্ব বন্টন গুরুত্ব। ৮টি শিশু বান্ধব পরিবেশের কথা বলে। আমি ক্লাসে নিয়মের চার্ট তৈরি করেছি এবং ভালো আচরণের প্রশংসা দিয়েছি। এটি শিশুদের শৃঙ্খলা ও দায়িত্ববোধ বাড়িয়েছে। ৮৯ নম্বর প্রশ্ন, প্রাইমারি শিক্ষায় শিক্ষকের পাঠ পরিকল্পনার গুরুত্ব কি? পাঠ পরিকল্পনা শিক্ষককে সংগঠিত রাখে এবং শেখার লক্ষ্য পূরণ করে। এনসিটিই এটিকে অপরিহার্য বলে। আমি একটি ইভিএস পাঠের জন্য পরিকল্পনা করেছিলাম, যেখানে ছবি ও আউটডোর কাজ ব্যবহার করেছি এবং শিশুদের বোঝার গতি বাড়িয়েছি। শিক্ষক হিসাবে আপনি কিভাবে শিশুদের নৈতিক মূল্যবোধ শেখাবেন? নৈতিক মূল্যবোধ শেখাতে গল্প, রোল প্লে এবং উদাহরণ ব্যবহার করা যায়। এনসিটি এটিকে সর্বাঙ্গীন বিকাশের অংশ বলে। আমি সততার গল্প বলে শিশুদের শিখিয়েছি। এটি তাদের সহানুভূতি ও সততার মূল্য বাড়িয়েছে। নেক্সট প্রশ্ন, প্রাইমারি শিক্ষায় শিক্ষকের পেশাগত নীতি কি?
পেশাগত নীতি হলো সততা, শিশুদের প্রতি ন্যায্যতা ও গোপনীয়তা রাখা। এনসিটিই এটির উপর জোর দেয়। আমি সব শিশুকে সমান সুযোগ দিয়েছি এবং তাদের সমস্যা গোপনে সমাধান করেছি। এটি ক্লাসের বিশ্বাস তৈরি করেছে। যদি একজন শিক্ষার্থী ক্লাসে বারবার প্রশ্নের উত্তর ভুল দেয় তাহলে কি করবেন? এরকম ধরনের আমরা কিন্তু এর আগেও একটা প্রশ্ন দেখেছি। আমি বুঝবো কেন সে ভুল করছে, যেমন ধারণার অভাব বা সে কি ভয় পাচ্ছে। আমার লক্ষ্য হবে তার আত্মবিশ্বাস বাড়ানো। সেটা কিভাবে বাড়াবেন? যেমন আমি তাকে সহজ প্রশ্ন দেবো, ধীরে, ধীরে বোঝাবো এবং প্রশংসা করবো, অভিভাবকদের সাথে আলোচনা করব। আমার অভিজ্ঞতায় একজন ছাত্রকে আপনার অভিজ্ঞতা তখন আপনি শেয়ার করবেন। যদি ক্লাসের শিক্ষার্থীরা পড়ার সময় মনোযোগ না দেয় তাহলে কি করবেন? আমি লক্ষ্য করবো কেন তারা মনোযোগ দিচ্ছে না। যেমন পাঠ কঠিন বা বিরক্তি, আমার লক্ষ্য হবে তাদের আগ্রহ ফিরিয়ে আনা। ঠিক আছে? আপনি গল্প করবেন, গেম বলবেন, মানে গেমের মাধ্যমে বা গ্রুপে কাজ শুরু করবেন এবং তার মাধ্যমে আপনি শেখাবেন। ঠিক আছে? ৯৪ নম্বর প্রশ্ন, যদি একজন শিক্ষার্থী ক্লাসে বারবার কথা বলে তাহলে আপনি কি করবেন? আমি বুঝবো কেন সে কথা বলছে, যেমন মনোযোগ চাইছে কি সেটা দেখতে হবে এবং তাকে গ্রুপে দায়িত্ব দিবেন। যেমন প্রশ্ন করা বা নিয়ম পার করা। যদি একজন শিক্ষার্থী ক্লাসে লাজুক হয় তাহলে আপনি কি করবেন? এই ধরনের একটা প্রশ্ন আমরা দেখেছি। যদি অভিভাবকরা শিক্ষার্থীর পড়ার দুর্বলতা নিয়ে অভিযোগ করেন তাহলে কি করবেন? আমি বুঝবো কেন শিশুর পড়া দুর্বল, যেমন ধারণার সমস্যা ও সমর্থনের অভাব। আমার লক্ষ্য হবে তার পড়া উন্নত করা। আমি তাকে ফ্লাশ কার্ড দিয়ে শেখাবো, অতিরিক্ত সময় দেব। ঠিক আছে? অভিভাবকের সাথে পরিকল্পনা করবো। এসব আপনি করবেন। প্রাইমারি শিক্ষায় শিশুদের সমস্যা সমাধানের দক্ষতা কিভাবে বাড়ানো যায়? সমস্যা সমাধানের দক্ষতা বাড়াতে শিশুদের প্রশ্নভিত্তিক কার্যক্রম, গ্রুপ প্রজেক্ট এবং বাস্তব জীবনের উদাহরণ ব্যবহার করা যায়। এটিকে এনসিটি এটিকে শিশু কেন্দ্রিক শিক্ষার অংশ বলে। আমি ক্লাসে শিশুদের গণিতের সমস্যা গ্রুপে সমাধান করে দিয়েছিলাম। উদাহরণস্বরূপ, দোকানে কিভাবে বাজেট করব। এটি এই প্রশ্নে তারা নিজেরা হিসাব করে শিখেছিল হিসাব করে শিখেছিল। এটি তাদের যুক্তিবাদী চিন্তা ও আত্মবিশ্বাস বাড়িয়েছিল। শিক্ষক হিসাবে আপনি কিভাবে শিশুদের শেখার বৈচিত্র্য মোকাবিলা করবেন? শিশুদের শেখার ধরন ভিজুয়াল, অডিটরি, কাইনেস্থেটিক ভিন্ন হয়। আরটিই ২০০৯ ইনক্লুসিভ শিক্ষার উপর জোর দেয়। আমি ক্লাসের চিত্র, গল্প এবং হাতে কলমে কাজ মিশিয়ে পড়াই। আমার ট্রেনিং এ একজন ধীর শিক্ষার্থীকে ফ্ল্যাশ কার্ড দিয়ে শব্দ শিখিয়েছিলাম। এটি তার শেখার গতি বাড়িয়ে ক্লাসের সবাইকে একত্রে এগিয়ে নিয়েছিল। প্রাইমারি শিক্ষায় শিক্ষকের ধৈর্য কেন গুরুত্বপূর্ণ? ধৈর্য শিক্ষকের বা শিশুদের ভুল বোঝা, ধীর গতি বা আচরণের মোকাবিলায় সাহায্য করে। এনসিটিএ শিশু বান্ধব পরিবেশের উপর জোর দেয়। আমি একবার একজন শিশুকে ধীরে ধীরে গণিত বোঝাতে সময় নিয়েছিলাম। আমার ধৈর্যের কারণে সে অঙ্কে ভালো ফল করেছিল এবং তার আত্মবিশ্বাস বেড়েছিল। ১০০ নম্বর প্রশ্ন, শিক্ষক হিসেবে আপনি কিভাবে শিশুদের পরিবেশ সচেতনতা শেখাবেন? পরিবেশ সচেতনতা শেখাতে গাছ লাগানো, রিসাইক্লিং প্রজেক্ট এবং আলোচনা ব্যবহার করা যায়। এসএসএ এটিকে উৎসাহিত করে। আমি ক্লাসে শিশুদের প্লাস্টিক পুনর্ব্যবহারে প্রজেক্ট করেছিলাম। এটি তাদের পরিবেশের প্রতি দায়িত্ববোধ বাড়িয়ে ক্লাসের সচেতনতা বাড়িয়েছিল। প্রাইমারি শিক্ষায় শিক্ষকের সহযোগিতামূলক দক্ষতা কেন প্রয়োজন? সহযোগিতা অভিভাবক অভিভাবক, সহকর্মী এবং স্কুল প্রশাসনের সাথে কাজ করতে সাহায্য করে। আরটি ২০০৯ পিটিএ মিটিং এর উপর জোর দেয়। মানে আপনার অভিভাবকের প্যারেন্টস মিটিং এর উপর জোরে জোর মানে জোর দেয়। আমি অভিভাবকের সাথে মিটিং করে শিশুদের অগ্রগতি শেয়ার করেছি এবং শিশুদের শেখার সমর্থন বাড়িয়ে ক্লাসের ফলাফল উন্নত করেছি। যদি একজন শিক্ষার্থী বারবার অমনোযোগী হয় তাহলে কি করবে? আমি বুঝবো সে কেন অমনোযোগী হচ্ছে, পাঠ কঠিন বা বিরক্তি কিনা তার লক্ষ্য হবে। ঠিক আছে? এবং আপনি এটার একটা কাজ দেবেন, কুইজ বা গল্প করবেন, এরকমই উত্তর হবে। ১০৩ নম্বর প্রশ্ন হচ্ছে, যদি একজন শিক্ষার্থী ক্লাসে অন্যদের বিরক্ত করে তাহলে আপনি কি করবেন? ঠিক আছে? আমি বুঝবো কেন সে বিরক্ত করছে, যেমন মনোযোগ চাওয়া বা অস্থিরতা, এসবগুলো দেবেন। তার সাথে আলাদা করে কথা বলবেন, গ্রুপে দায়িত্ব দেবেন, ভালোভাবে আচরণ বা প্রশংসা করবেন। ঠিক আছে? আপনার অভিজ্ঞতাও শেয়ার করবেন। যদি একজন শিক্ষার্থী ক্লাসে ক্রমাগত কান্না করে তাহলে আপনি কি করবেন? আমি বুঝবো কেন। আপনাদের ১ম কাজ হবে বা বলবেন যে আমি ১ম এ বোঝার চেষ্টা করব সে কেন কাঁদছেটা কেন? সে কি ভয় পাচ্ছে বা তার কোনো চাপ ফিল করছে বা পারিবারিক কোনো সমস্যা আছে? তো আপনার ১ম লক্ষ্য হবে যে আপনার তাকে শান্ত করা। আমি তাকে সান্ত্বনা দেব, কথা বলবো এবং মজার কাজে জড়াবো। অভিভাবকদের সাথে আলোচনা করব। আমার ট্রেনিং এ একজন ছাত্রকে গল্প শুনে শান্ত করিয়েছিলাম। এভাবে আপনি আপনার মতন ম্যানেজ করবেন।
যদি একজন শিক্ষার্থী ক্লাসে প্রশ্নের উত্তর দিতে অস্বীকার করে তাহলে কি করবেন? তখন আমি বললাম, আমি বুঝবো কেন সে উত্তর দিচ্ছে না। উত্তর দিতে অস্বীকার কেন করছে? তার মধ্যে কি কোনো ভয় আছে? সেটা আপনি খুঁজে বার করেন। আপনার লক্ষ্য হবে তার আত্মবিশ্বাস প্রথম বাড়ানো। আমি তাকে সহজ প্রশ্ন দেব, গ্রুপে জড়াবো এবং প্রশংসার মাধ্যমে উৎসাহিত করব। ঠিক আছে? তারপর আপনি আপনার অভিজ্ঞতা শেয়ার করতে পারেন। যদি অভিভাবকরা শিক্ষকের সময় ব্যবস্থাপনা নিয়ে অভিযোগ করেন তাহলে কি করবেন? ঠিক আছে? মানে তাহলে এরকম ধরনের আমরা প্রশ্ন দেখেছিলাম। বলবেন অভিযোগ করেছেন তাহলে আপনি পাঠ শেষ না হওয়া। আমার লক্ষ্য হবে যেমন সময় ব্যবস্থাপনা উন্নত করা। আমি পাঠ পরিকল্পনা সংগঠিত করব, গুরুত্বপূর্ণ টপিকে ফোকাস করব, অভিভাবকদের সাথে আলোচনা করব। আপনি আপনার অভিজ্ঞতা শেয়ার করবেন। শিক্ষক হিসেবে আপনি কিভাবে শিক্ষার গবেষণা ও নতুন পদ্ধতি ব্যবহার করে শিক্ষার উন্নতি করবেন? শিক্ষায় গবেষণা শিক্ষকের নতুন পেডাগজি ও শিশুদের শেখার ধরন বুঝতে সাহায্য করে। এনসিটি শিক্ষকদের ক্রমাগত শিক্ষার উপর জোর দেয়। আমি শিক্ষা জার্নাল পড়ি এবং নতুন টিএলএম যেমন ইন্টারেক্টিভ গেম ব্যবহার করি। উদাহরণস্বরূপ, আমি একবার গবেষণা থেকে শিখে গণিতে গেম ভিত্তিক পদ্ধতি ব্যবহার করেছিলাম এবং শিশুদের আগ্রহ ও শেখার গতি অনেক বাড়িয়েছিল বা 30% বেড়েছিল। প্রাইমারি শিক্ষায় শিশুদের দলগত কাজের দক্ষতা কিভাবে বাড়ানো যায়? দলগত কাজ শিশুদের যোগাযোগ, সহযোগিতা শেখায়। এনসিটিই গ্রুপ অ্যাক্টিভিটিকে উৎসাহিত করে। আমি ক্লাসে প্রজেক্ট ভিত্তিক কাজ করি, যেমন গল্প তৈরি বা পোস্টার ডিজাইন করাই। আমার ট্রেনিংয়ে একটি গ্রুপ প্রজেক্টে শিশুরা পরিবেশ নিয়ে পোস্টার তৈরি করেছিল এবং তাদের দলগত কাজ ও নেতৃত্ব দক্ষতা বাড়িয়েছিল। শিক্ষক হিসাবে আপনি কিভাবে শিশুদের সাংস্কৃতিক সচেতনতা শেখাবেন? সাংস্কৃতিক সচেতনতা শিশুদের বৈচিত্র্যের প্রতি শ্রদ্ধা শেখায়। আরটিই 2009 ইনক্লুসিভ শিক্ষার উপর জোর দেয়। আমি ক্লাসে স্থানীয় উৎসব বা গল্প নিয়ে আলোচনা করি। আমার ট্রেনিংয়ে দুর্গাপূজার গল্প বলে শিশুদের সংস্কৃতি শিখিয়েছিলাম এবং তাদের সহানুভূতি ও ঐক্য বাড়িয়েছিলাম। প্রাইমারি শিক্ষায় শিক্ষকের সময়ানুবর্তিতা কেন গুরুত্বপূর্ণ? সময়ানুবর্তিতা শিক্ষকের পাঠ পরিকল্পনা মেনে চলতে এবং শিশুদের শৃঙ্খলা শিখিয়ে। এনসিটি এটিকে পেশাদারিত্বের অংশ বলে। আমি ক্লাসে সময়মতো পাঠ শুরু ও শেষ করি। আমার অভিজ্ঞতায় এটি শিশুদের সময়ের মূল্য বুঝিয়ে তাদের শৃঙ্খলা বাড়িয়েছিল। শিক্ষক হিসাবে আপনি কিভাবে শিশুদের স্বাধীন চিন্তা উৎসাহিত করবেন? স্বাধীন চিন্তা উৎসাহিত করতে শিশুদের প্রশ্ন করতে এবং নিজের মতামত দিতে বলা যায়। এনসিটি এটিকে সৃজনশীল শিক্ষার অংশ বলে। আমি ক্লাসে শিশুদের তুমি কি মনে করো জিজ্ঞেস করি এবং আমার ট্রেনিংয়ে এটি শিশুদের গল্প লিখতে উৎসাহিত করেছিল। এটি তাদের কল্পনা শক্তি, আত্মবিশ্বাস বাড়িয়েছিল। ১১২ নম্বর প্রশ্ন, যদি একজন শিক্ষার্থী ক্লাসে বারবার মিথ্যা বলে তাহলে আপনি কি বলবেন? এ ধরনের আমরা প্রশ্ন একবার দেখেছি। এটা হয়তো রিপিট হয়েছে। ঠিক আছে? তো আপনি আপনার মতন আবার বলে নিবেন। যদি শিক্ষার্থী ক্লাসে বারবার দৌড়াদৌড়ি করে তাহলে কি করবেন? আমি বুঝবো কেন সে দৌড়াচ্ছে? অতিরিক্ত এনার্জি বা বিরক্তি নাকি? সেটা আপনি খুঁজবেন। আপনার লক্ষ্য হবে তার শৃঙ্খলা ফিরিয়ে আনা। ঠিক আছে? তাকে শারীরিক কাজ দেওয়া, বোর্ড পরিষ্কার করা, হ্যাঁ? এসব কাজগুলো দেবেন যেন সে নিয়ম নিয়ম মনে করার দায়িত্ব এসব দেওয়া হবে। ১১৪ নম্বর প্রশ্ন, একজন শিক্ষার্থী ক্লাসে খুব বেশি কথা বলে তাহলে কি করবেন? আমি বুঝবো কেন সরি এটার কোয়েশ্চেন অ্যান্সারটা রিপিট হয়েছে। আপনি বলবেন যে ১ম এ তাকে দেখবেন যে সে কেন এত বেশি কথা বলছে। ঠিক আছে? তার মধ্যে এত এনার্জি কোথা থেকে এলো? বা এত বারবার সে বিরক্ত করছে কেন অন্যদেরকে? সে কি পড়া বুঝতে পারছে না? বা বোঝার চেষ্টা করছে না? তখন আপনার লক্ষ্য হবে তার কাছে যাওয়া বা তাকে ডাকা এবং তার সমস্যা বোঝানোর চেষ্টা করা। এবং আপনি তাকে কি করবেন যে তাকে কাজ দেবেন। তাকে হয়তো মনিটর করলেন বা কিছু করলেন। ঠিক আছে? এভাবে তাকে ইন্টারেক্টিভ কাজ দেবেন এবং তাকে কিছু গল্প বলতে বলা বা তার বিষয়ে কিছু জানা। এভাবে আপনি তার মনের বিষয়টা জানার চেষ্টা করবেন। প্রয়োজনে আপনি কি করবেন? অভিভাবকের সাথে কথা বলবেন। ঠিক আছে? ১১৫ নম্বর, যদি একজন শিক্ষার্থী ক্লাসে নিয়মিত অনুপস্থিত থাকে তাহলে কি করবেন? আপনি বুঝবেন কেন সে অনুপস্থিত থাকছে। যেমন পারিবারিক সমস্যা বা আগ্রহের অভাব। আমার লক্ষ্য হবে তার উপস্থিতি বাড়ানো। আমি অভিভাবকের সাথে কথা বলব, ক্লাসে মজার কাজ করব এবং উপস্থিতির জন্য প্রশংসা মিলছে দেখুন। যদি অভিভাবকরা শিক্ষার্থীর ধীর শিক্ষার অভিযোগ করেন তাহলে কি করবেন? আমি বুঝবো কেন শিশু ধীরে শিখছে। যেমন ধারণার সমস্যা বা মনোযোগের অভাব। আমার লক্ষ্য হবে তার শেখার গতি বাড়ানো।
আমি তাকে সহজ টাস্ক দেবো, ফ্ল্যাশ কার্ড ব্যবহার করবো এবং ওইভাবে তার সাথে পরিকল্পনা করব। এভাবে আপনারা কিন্তু আপনাদের ক্লাসে এভাবে আপনারা যদি উত্তরগুলো দিতে থাকেন এভাবে, তাহলে বা আপনারা যদি ৫-৬ বার এইগুলো সব পড়েন, তাহলে সিওর এটুকু বলা যায় যে আপনাদেরকে ইন্টারভিউয়াররা যে ধরনের প্রশ্ন করুক না কেন, আপনারা তাদের উত্তর আপনারা আপনাদের মনের মতো এবং কনফিডেন্ট এর সাথে উত্তর দিতে পারবেন এবং তাদের মন মতো সেই উত্তরটা হবে। কারণ আপনি বুঝে গেছেন যে আপনাকে কেউ কোন ধরনের উত্তরটা দিতে হবে এবং সেটা একেবারে যেন ইতিবাচক হয়। সো বন্ধুরা, আপনারা আমাদের চ্যানেলের সাথে জুড়ে থাকুন। আরো ভালো, ভালো ভিডিও পেতে বা পিডিএফ পেতে আমাদের টেলিগ্রামে জয়েন করুন। আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করুন। আর যদি ভাবেন যে এই আ পিডিএফটা নিবো, তাহলে আপনাদের লিঙ্কে বা আ নিচে ডেসক্রিপশনে দেওয়া হবে ফোন নাম্বার আছে। সে ফোন নাম্বারে আপনারা হোয়াটসঅ্যাপ করবেন। সেখানে আপনারা স্ক্রিনশট শেয়ার করলে আপনাদের কিউআর কোড দেওয়া হবে। সেই কোড দেখে আপনারা যদি পেমেন্ট করেন, তাহলে আপনারা সেই স্ক্রিনশট শেয়ার করবেন। সেই স্ক্রিনশট দেখে আপনাদেরকে সেই পিডিএফটা শেয়ার করে দেওয়া হবে। ঠিক আছে? থ্যাংকস ফর ওয়াচিং। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।